তো প্র্যাকটিস সেট 5 আজকে আমরা স্টার্ট করছি। হ্যাঁ স্যার। ওকে, তো 4টে প্র্যাকটিস সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্র্যাকটিস সেট নাম্বার 5। তো প্র্যাকটিস সেট নাম্বার 5-এ আমরা যে প্রশ্নগুলো বেছেছি সেগুলো খুবই কনসেপচুয়াল এবং এই প্রশ্নগুলোর সঙ্গে দেখা তোমাদের হতেও পারে সামনে এক্সামগুলোতে। দেখো, প্রথম প্রশ্ন আমি আগেও বলেছিলাম যে আমি প্রাইম ফ্যাক্টর বোঝাবো এবং তার সঙ্গে যেটা আমাকে পবিত্র বলেছিল যে পাওয়ারে 1 যোগ করে গুণ করতে হয়, সেটা কখন করতে হয় সেটাও বোঝাবো। ঠিক আছে, তো সেই প্রশ্নটাই প্রথমে আগে আলোচনা করব। প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন 1092। তাহলে 1092-র মধ্যে কতগুলি প্রাইম ফ্যাক্টর আছে? তাহলে প্রাইম ফ্যাক্টর মানে আমরা কি বুঝি না, সেই সমস্ত ফ্যাক্টরকে যে সমস্ত ফ্যাক্টরকে আর ভাঙা যাবে না। ঠিক আছে, মানে 1092-কে আমি সেই পর্যন্ত ভাঙবো যেখান থেকে কিন্তু আমি আর ভাঙতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো 1092-কে আমি কী লিখতে পারি? 1092-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে? আমার পড়ে থাকছে কত? 273। 273-কে আমি লিখতে পারি 3 দিয়ে ভাগ করতে পারি। 91-কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই যে আমি দেখো 1092-কে আলটিমেট কী লিখবো না 4 × 3 × 7 × 13। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই সমস্ত নাম্বারগুলোর মধ্যে 3, 7, 13 হচ্ছে প্রাইম নাম্বার, একমাত্র 4 বাদে। তাহলে 4-কে আমি কী লিখতে পারি? 4-কে আমি লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে এবার দেখো 2 হয়ে গেল প্রাইম নাম্বার। তাহলে 2-এর পাওয়ার 2 মানে হচ্ছে কি 2 এখানে দুবার আছে। 2-এর পাওয়ার 2 মানে কি 2 এখানে দুবার আছে। তাহলে আমি এখানে দুটো প্রাইম ফ্যাক্টর ধরবো, ঠিক আছে। 3ও একটি প্রাইম ফ্যাক্টর, তাহলে 3-এর পাওয়ার আমি কত লিখবো? 1। 7-এর পাওয়ার কত লিখবো? এখানে 1। 13-র পাওয়ার কত লিখবো? 1। এই পাওয়ারগুলো ডিনোট করে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। পাওয়ারগুলো ডিনোট করে কি? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। তাহলে যদি আমাকে প্রশ্ন করে যে কতগুলি টোটাল প্রাইম ফ্যাক্টর আছে, তাহলে আমি কি করব? জাস্ট এই পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো। তাহলে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কী হবে? 2 + 1 + 1 + 1, তার মানে 5। অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এবার সেম প্রশ্নতেই যদি আমাকে জিজ্ঞেস করে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ইন 1092, টোটাল কতগুলি ফ্যাক্টর আছে, তখন আমি কি করব? কনসেপ্ট সেম, আমি এই অবধিই যাব। তাহলে 1092-কে আমি একদম লাস্ট পর্যন্ত কীরমভাবে ভাঙতে পারি যে যার পরে আর ভাঙা যাবে না? তুমি বলবে দাদা 1092-কে আমি লিখতে পারি 2 স্কোয়ার × 3⁻1 × 7⁻1 × 13⁻1। তাহলে এই 2, 3, 7, 13 এটা সবাই হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যদি বলে যে 1092-কে কোন কোন প্রাইম নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ যায়, আমি বলবো 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 13 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে আমাকে যদি বলে যে কতগুলো টোটাল ফ্যাক্টর আছে, তাহলে ফ্যাক্টরের মধ্যে প্রাইম নাম্বারও আসবে, কম্পোজিট নাম্বারও আসবে। তাহলে যখনই টোটাল নাম্বার অফ ফ্যাক্টর জিজ্ঞেস করবে, আমি কি করব না, আমি যে প্রাইম ফ্যাক্টরগুলো পেয়েছি অর্থাৎ পাওয়ারে যে যে নাম্বারগুলো বসে আছে তাদের সঙ্গে 1 যোগ করে গুণ করে দেবো। ঠিক আছে, তাদের সঙ্গে 1 যোগ করে গুণ করে দেবো, এটুকু যেন মাথায় সবসময় থাকে। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমার কত হলো? টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো হলো না 2-এর সঙ্গে 1 যোগ করে কত হয়েছে? 3। 1-এর সঙ্গে 1 যোগ করে কত হয়েছে? 2। তাহলে এখানে দেখো 3টে 2 পাইছি, তাহলে 2-এর কিউব করে দাও। তাহলে 2-এর কিউব 8, 8 × 24। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো না? 24টা। তার মানে অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল যে এই দুটি কনসেপ্টের মধ্যে চেঞ্জ কোথায়। আমাকে একবার জিজ্ঞেস করতে পারে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, আর একবার জিজ্ঞেস করতে পারে নাম্বার অফ ফ্যাক্টরস। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। দাদা সেকেন্ডটা একবার বলবে? কোনটা? সেকেন্ড যেটা বলছিলে ওই ফ্যাক্টরটা একবার বলবে? হ্যাঁ। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। হ্যাঁ অবশ্যই। আমাকে যদি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর জিজ্ঞেস করে আমি একদম সেম স্টেপ ওয়ার্কআউট করব, এই স্টেপ অবধি ওয়ার্কআউট করব। এরপরে আমি দেখব যে আলটিমেট প্রাইম ফ্যাক্টরগুলোর পাওয়ারে কারা বসে আছে। দেখো প্রাইম ফ্যাক্টরের পাওয়ারে কী বসে আছে? 2, 1, 1 এবং 1। তাহলে পাওয়ারে যারা বসেছে তাদের সঙ্গে 1 অ্যাড করে তাদের গুণ করে দেবো, তাদের সঙ্গে 1 অ্যাড করে তাদের গুণ করে দেবো। তাহলে দেখো 2-এর পাওয়ার কী? 2, তাহলে 2-এর সঙ্গে 1 যোগ করে কত হবে? 3। এখানে 1, 3 পেলাম এবং বাকি প্রত্যেকটা পাওয়ারে 1 ছিল, তাহলে প্রত্যেকের সঙ্গে 1 যোগ করলে আমি কত 2 পাবো। তাহলে 3 বার 2 গুণ হবে আর একবার 3 গুণ হবে, তাহলে 3 বার 2 গুণ মানে 2-এর কিউব ইন্টু 3 করলে কত হবে? 24। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো পাওয়া গেল? 24। টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো পাওয়া গেল? 5টা। ওকে। আচ্ছা, এখান থেকে আর একটাও কনসেপ্ট হয়, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, সেটাও বলবো পরের দিন। ঠিক আছে, আজকে শুধু এইটুকুই বোঝো। নেক্সট প্রশ্ন। অর্ণব এখনও কারেন্ট আসেনি, বেচারা অ্যাড হতে পারছে না, সমস্যা। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে বলা হয়েছে মনোজ ক্যান টাইপ 100 পেজেস অফ এ রিপোর্ট ইন 10 আওয়ার্স অ্যান্ড ববি ক্যান ডু দ্য সেম ইন 15 আওয়ার্স। তাহলে এখানে যে 100 পেজেস, এই 100 পেজেসই হচ্ছে টোটাল ওয়ার্ক। এখানে টোটাল ওয়ার্ক বলাই আছে। দেখো কে বা অ্যাড হতে চাইছে, অ্যাড করে দিই। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে মনোজ ক্যান টাইপ 100 পেজেস অফ এ রিপোর্ট ইন 10 আওয়ার্স অ্যান্ড ববি ক্যান ডু দ্য সেম ইন 15 আওয়ার্স। দ্য রিমেনিং, আচ্ছা এখানে একটি লাইন মনে হচ্ছে বাদ পড়ে গেছে, দ্য রিমেনিং ওয়ার্ক। আচ্ছা এখানে একটি সেন্টেন্স বাদ পড়ে গেছে, সেন্টেন্সটি হচ্ছে দে ওয়ার্ক টুগেদার ফর 5 আওয়ার্স। দে ওয়ার্কড টুগেদার ফর 5 আওয়ার্স। তারা একসঙ্গে 5 ঘন্টা কাজ করেছে। ঠিক আছে, তারা একসঙ্গে 5 ঘন্টা কাজ করার পরে রিমেনিং ওয়ার্ক করেছে লুসি 2 ঘন্টায়। এবার দেখা গেল যে টোটাল তারা 2400 টাকা পেল। তাহলে 2400 টাকার মধ্যে লুসির শেয়ার কত সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল ওয়ার্ক দেওয়াই আছে। টোটাল ওয়ার্ক যখন দেওয়া থাকবে তখন আমাকে আলাদা করে আর এলসিএম নির্ণয় করে টোটাল ওয়ার্ক বার করার দরকার নেই। টোটাল ওয়ার্ক বলা আছে 100। টোটাল ওয়ার্ক কত বলা হয়েছে? 100। ওকে, এবার এই 100 ওয়ার্ক, এই টোটাল 100 ওয়ার্ক মনোজ করছে কত ঘন্টায়? না 10 ঘন্টায়, আর ববি করছে 15 ঘন্টায়। ওকে, এবার বলছি তারা দুজনেই 2 ঘন্টা, তারা দুজনেই 5 ঘন্টা করে কাজ করেছে। দে ওয়ার্ক টুগেদার ফর 5 আওয়ার্স। তাহলে দেখতে পাচ্ছি যে 10 ঘন্টায় মনোজ করে 100টা পেজ। 10 ঘন্টায় মনোজ করছে কতগুলো পেজ? না 100টা পেজ। তাহলে 100টা পেজ যদি সে 10 ঘন্টায় করে তাহলে 5 ঘন্টায় কতগুলো পেজ করবে? না 50টা পেজ করবে, তাই তো? তাহলে আমি পেয়ে গেলাম যে নাম্বার অফ পেজেস অথবা টোটাল ওয়ার্ক ডান বাই মনোজ, টোটাল ওয়ার্ক ডান বাই মনোজ কত? না সে 5 ঘন্টা কাজ করেছে, 10 ঘন্টায় সে 100টা করে, তাহলে 5 ঘন্টায় তার অর্ধেক করবে, মানে 50টি পেজ করবে। ওকে, এবার দেখতে পাচ্ছি যে ববি করেছে 15 ঘন্টায় 100টা করে। তাহলে 5 ঘন্টায় কী করবে? 15 ঘন্টায় যদি 100টা হয়, 5 ঘন্টায় তার 1/3 ভাগ হবে। তাহলে ববি কতটা কাজ করেছে? ববি কাজ করেছে কত? না 100/3। 100/3। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি যে দুজনে মিলে 50 + 100/3, তার মানে কত? 250/3 কাজ হয়ে গেছে।
250/3 কাজ অলরেডি ডান। কাদের দ্বারা হয়েছে এটা? না মনোজ আর ববির দ্বারা। তাহলে মনোজ আর ববি 250/3 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে। তাহলে বাকি কাজ কত পড়ে আছে? টোটাল কাজ তো আমি দেখতে পাচ্ছি 100 পেজ, তার মধ্যে 250/3 পেজ অলরেডি হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক করছে কে? না রিমেনিং ওয়ার্ক করেছে কে? না লুসি। তাহলে লুসি কতটা কাজ করেছে? তুমি বলবে 250/3 আছে, আমাকে 100 টোটাল পেজ করতে হবে, তাহলে বাকি পেজ হচ্ছে কত? না 50/3। 50/3, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, তো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে রেশিওটি পেলাম, এই রেশিওটি হচ্ছে তাদের কাজের রেশিও, তারা কতটা পরিমাণ কাজ করেছে তার রেশিও। আর যে পরিমাণ কাজ তারা করেছে সেই রেশিওতেই তাদের মধ্যে 2400 টাকা কী হবে? ডিস্ট্রিবিউট হবে। তাহলে আলটিমেট দেখো 3 ক্যান্সেল আউট হয়ে গেল, 5:1 হয়ে গেল আমার রেশিও। আর এই 5:1 মধ্যে দেখতে পাচ্ছি 5, তার মানে 5 টোটাল 6 টাকা দেওয়া হয়। তাহলে 6 টাকার মধ্যে 5 টাকা মনোজ আর ববি পাবে, 1 টাকা পাবে লুসি। আর 6-এরই ভ্যালু দেওয়া আছে কত? 6-এরই ভ্যালু দেওয়া আছে কত? না 2400। কত গুণ? না 400 গুণ। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 400। তাহলে আলটিমেট অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার গাইস? কারোর কোনো অসুবিধা? হ্যাঁ স্যার। তাহলে যখন আমার কাছে টোটাল ওয়ার্ক দেয়া থাকবে তখন কিন্তু আমি আর এলসিএম করে টোটাল ওয়ার্ক নির্ণয় করব না। আমি ডাইরেক্ট ভাববো যে 100টা পেজ 10 ঘন্টায় করছে মনোজ, আমাকে মনোজ 5 ঘন্টা কাজ করেছে দেওয়া আছে। তাহলে 10 ঘন্টা সে যদি 100টা পেজ করে, 5 ঘন্টায় অর্ধেক কাজ করবে, তার মানে 50টি পেজ করবে। ববি কি করেছে? 100টা পেজ 15 ঘন্টায় করে, ববিও 5 ঘন্টা কাজ করেছে, তার মানে সে 1/3 টাইম কাজ করেছে, তার মানে কাজও 1/3 হবে। তার মানে 100/3 পেজেস সে করতে পারবে টাইপ। এরপরে বাকি কাজ কত পড়ে রইল? না 50 প্লাস 100/3 করলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে? না 250/3, 250/3। তাহলে 250/3 পেজেস অলরেডি হয়ে গেছে। তাহলে 50/3 পেজ এখনও করতে বাকি আছে, যেটা লুসি করেছে 2 ঘন্টায়। তাহলে এটাই হচ্ছে তাদের ওয়ার্কের রেশিও। আর ওয়ার্ক রেশিও মানেই হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, তাই তো? তাহলে 250/3:50/3 করলে আমি পেয়ে যাবো কি? তাদের এফিসিয়েন্সি রেশিও। আর সবসময় টাকা ডিস্ট্রিবিউট কিসে হয়? না তারা যে পরিমাণ কাজ করেছে সেই রেশিওতে। তাহলে 250:50, দ্যাট ইজ 5:1। আর 5:1 মানে হচ্ছে তাদের প্রাপ্ত টাকার অনুপাত। তাহলে 6 টাকা টোটাল হলে তাদের মধ্যে 5 টাকা পায় ববি প্লাস মনোজ একসঙ্গে, আর 1 টাকা পায় লুসি। আমার লুসির প্রাপ্ত টাকার পরিমাণ নির্ণয় করতে হবে বা লুসির শেয়ার নির্ণয় করতে হবে। তাহলে 6-এর ভ্যালু হচ্ছে 2400 হলে 1-এর ভ্যালু কত হবে? 400 টাকা। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যাই। দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ 2 পার্টনার্স ইজ 11:12। তাহলে এখানে ডাইরেক্ট আমার ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে কত? 11:12। আর রেশিও অফ প্রফিটও বলা হয়েছে কত? 2:3। খুব ভালো কথা। আর আমরা সবাই জানি যে ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে টাইম গুণ করলেই আমি কী পাই? প্রফিট রেশিও। তাহলে দুজন পার্টনারের ইনভেস্টমেন্ট রেশিও কী বলা হয়েছে? 11:12। ওকে, এবার এই পার্টনারের মধ্যে কে? না ফার্স্ট ইফ এ ইনভেস্ট, পার্টনার দুজন নিচ্ছে, একজন এ আর একজন বি। ওকে, তাহলে এ বলেছে ইনভেস্ট করেছে 8 মাসের জন্য, তাহলে এ 11 ইউনিট ইনভেস্ট করেছিল 8 মাসের জন্য, আর বি ইনভেস্ট করেছে 12 ইউনিট জানি না ক মাসের জন্য। আর এই হচ্ছে তাদের কি হয়ে গেল? প্রফিট রেশিও। ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করলেই হয়ে যায় প্রফিট। আর প্রফিট রেশিও তো বলাই আছে, দ্যাট ইজ 2:3। এখান থেকে আমাকে এনের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এনের ভ্যালু নির্ণয় করতে গেলে কত সোজা হবে? তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 3-4 12, 4-2 ক্যান্সেল আউটে 2, আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এনের ভ্যালু কত পড়ে রইল? না 11। তার মানে বি ভদ্রলোক 11 মাসের জন্য তার টাকা ইনভেস্ট করেছিল। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? আগে তো আমি গুণ টুন করে কি করতাম, আপনার কাছে পড়ে এগুলো সহজ হয়ে গেছে আমার। এটা কে বলছে? আমি স্যার। এই অঙ্কটা দেখা হয়নি তো? এই অঙ্কটা দেখে নিয়ে আমি তো পেজ তো দিয়েই দেবো, দেখার পরে আমাকে বলবে বুঝতে পারছো কিনা। ঠিক আছে? না বুঝতে পারলে আমি আবার বলবো। আমি জানি তুমি অবশ্যই বুঝতে পারবে, তোমার মতো ভালো ছেলের কাছ থেকে এটা এক্সপেক্টেড। অপমান করলেন তো? না না, শেষ। যার মান আছে তাকেই তো অপমান করা যায়।
জানি না দেওয়ার অপমান কি। আরে জোকস ব্যাপার। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4, when 5/7 is expressed in decimal form, the digit in the 19th decimal place. My god, এই প্রশ্নটা দেখেই তোমরা কি বলবে? দরকার নেই, প্রশ্নটা থাক, পরের প্রশ্নে চলে যাই, এটাই বলবে। পরের প্রশ্নটা দেখে তো আরও মারাত্মক অবস্থা। তাহলে আগের প্রশ্নে আবার ফিরে আসি। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে? 5/7কে এক্সপ্রেস করা হয়েছে ডেসিমেল ফর্মে, এবং সেই ডেসিমেল ফরম্যাটের মধ্যে 19তম ডেসিমেল রাশিটি কি, সেই 19তম ডেসিমেল রাশিটি আমাকে নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5/7 এর মানে হচ্ছে প্রথমেই দশমিক চলে আসবে। যখনই আমি 5কে 7 দিয়ে ভাগ করব, আমি কী লিখব? সেই বাচ্চাবেলায় কী লিখতাম না, প্রথমে একটা দশমিক দিতাম, দিয়ে একটা শূন্য লিখতাম, তাই তো? এটাই তো করতাম। তাহলে 7 7 49। খুব ভালো করে বুঝবে, বাচ্চাবেলায় ফিরে গেছি আমি। ভাগ করছি, 1 নামলো, আবার শূন্য দশমিকের জন্য, 7 1 7 নামলো কত? 30। তাহলে 7 2 14, 7 4 হচ্ছে 28, এখানে হলো 20, 7 2 14, 60, 7 8 56, 40। তারা দেখছি 7 5 35। আবার নিচে এলো কত? 5 50। তাহলে আবার 50 হলো। দেখো এখানে 50 থেকে শুরু করেছিলাম, এসে গেল আবার 50। তার মানে আবার নতুন করে 7, আমি 50কে 7 দিয়ে ভাগ করছি, আবার নতুন করে আমি 50কে 7 দিয়ে ভাগ করছি, মানে আবার সেম রিপিটেশন শুরু হচ্ছে। তার মানে এরপরে এই যে 7 1 4 2 8 5, এই যে এতগুলো রাশি দেখেছি, এরপরে আবার যখন 50কে 7 দিয়ে ভাগ করব, তাহলে আবার 7 1 4 2 8 5 আবার ফিরে আসবে, তাই তো? তাহলে 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5 বারবার ফিরে আসছে। 7 1 4 2 8 5 বারবার ফিরে আসছে। তাহলে আমি এই 7 1 4 2 8 5-এর ওপর কী দিতে পারি? একটা বার টেনে দিতে পারি। তাহলে এই ধরনের এই ধরনের সংখ্যাকে আমরা কী বলে থাকি? এই ধরনের পার্টকে আমরা কী বলে থাকি না? পৌনঃপুনিক বলে থাকি, তাই তো? ওসব আমার দরকার নেই, পৌনঃপুনিক আমার জানতে হবে না। আমি দেখছি এই যে ভাগ প্রক্রিয়ায় না 7 1 4 2 8 5 এই 6টা সংখ্যা বারবার ফিরে আসছে। তাহলে আমায় বলেছে 19th ডেসিমেল প্লেসে কে বসে থাকবে, কোন ডিজিট বসে থাকবে 19th ডেসিমেল প্লেসে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই যে 7 1 4 2 8 5 এই 6টা সংখ্যা বারবার ফিরে আসছে। তাহলে যখনই আমি দেখব যে 6টা সংখ্যা বারবার ফিরে আসছে, তার মানে এই যে 5 লাস্টে যে বসে আছে 5, এ 6 প্লেসে আছে, তার মানে আবার 12 প্লেসে 5ই থাকবে, তার মানে আবার 18th প্লেসে 5ই থাকবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে। 7 1 4 2 8 5, ফিফথ এই যে 5, এই 5টা কততম প্লেস না 6 প্লেস। তাহলে 6 প্লেসে কে আছে? 5। তাহলে 12 প্লেসেও কে থাকবে না 5, তার মানে 18 প্লেসেও কে পড়ে থাকবে? 5। তাহলে এর পরেই শুরু হবে 19 প্লেস, এবং এই 19 প্লেস থেকে আবার শুরু হবে কি না 7 1 4 2 8 5, 7 1 4 2 8 5। তার মানে 19 প্লেসে কে থাকবে বাবা? 19 প্লেসে থাকবে 7। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। Is it clear? Any doubt, guys? না স্যার, তুই বাড়ি এসছিস? রাস্তায় রয়েছে। তুই রাস্তায় থাকতে অঙ্ক করছিস? তো মহৎ মানুষ রে ভাই। দেখুন এগুলো দেখে ইন্সপিরেশন নিন। আমাদের এই পুরো ক্লাসে সবচেয়ে কনিষ্ঠতম একদম একজন অ্যাসপিরেন্ট। ওর বয়স কত জানো? কত স্যার? বয়স কত বাবা তোমার? 19। দেখেছ, কেউ রুখতে পারবে না চাকরিতে, ছেলে অবশ্যই চাকরি পাবে। 19 বছর বয়স থেকে শুরু করে, সেইটাই বড় ব্যাপার। সেটাই। মানে জাস্ট এইচএস দিয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? ফাইন্ড দ্য হ্যাঁ হ্যাঁ ভাগ করেই করবি, আবার কি করে করবি? কেন ভাগ করতে অসুবিধা আছে? ঠিক আছে। কি ঠিক আছে? বোকা প্রশ্ন করিস কেন? বাবা,
মাঝে মাঝে আমি ভুলে যাই আমি কাদের পড়াচ্ছি। চলো এই প্রশ্নে চলে আসি। ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/√5 মাইনাস √5 মাইনাস √24 প্লাস 1/√5 মাইনাস √5 প্লাস √24। তাহলে দেখে মনে হচ্ছে প্রশ্নটি কলেবর বিশাল বড়, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু নেই, খালি আমাকে করণীয়রেশন করতে হবে বা সার্টসের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে যদি আমাকে নিচের করণী রিমুভ করতে হয় তাহলে সামাও আমাকে কী করতে হবে, যদি আমাকে এরকম ফরম্যাটে থাকে 1/a প্লাস বি, ঠিক আছে, বা √a প্লাস √b, ঠিক আছে, তাহলে √a আর √b যদি আমাকে রিমুভ করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, ওপর নিচে কী করতে হবে না √a মাইনাস √b দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে √a প্লাস √b আর √a মাইনাস √b হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল করণীর মেন কনসেপ্ট, ঠিক আছে। যদি আমার নিচে রুটযুক্ত সংখ্যা থাকে 1/√a প্লাস √b, তাহলে আমাকে এই রুট রিমুভ করার জন্য, যাকে বলে করণীর নিরসন, নিরসন মানে কি, আমাকে নিরস করতে হবে, তার মানে এখান থেকে নিচে থেকে আমাকে রুট ভ্যানিশ করতে হবে। তাহলে আমি কী করে করব না, √a প্লাস √bর সঙ্গে যদি √a মাইনাস √b গুণ করে দিই তাহলেই হয়ে গেল কি a প্লাস বি a মাইনাস বি, আর এখানে রুটের হোল স্কোয়ার, এখানে √b হোল স্কোয়ার। তাহলে আলটিমেট কী হয়ে গেলো, a প্লাস বি a মাইনাস বি, তার মানে কী হয়ে গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে দেখো রুটের হোল স্কোয়ার মানে কী হবে a, তার মানে √a মাইনাস √b বাই a মাইনাস বি হয়ে গেল এর ভ্যালু। তাহলে দেখো নিচে কি আর নিচে কি আর সার্টস আছে, নিচে কি আর কোথাও রুট আছে, তার মানে রুট নেই, তার মানে করণীয় নিরসন হয়ে গেল। এটাই হচ্ছে করণীয় নিরসনের মেন কনসেপ্ট, ঠিক আছে। আর যেহেতু আমি এই পুরো জিনিসটার ভ্যালু চেঞ্জ করতে পারবো না, আনচেঞ্জ রাখতে হবে, তাই √a মাইনাস √b দিয়ে নিচে গুণ করলে আমাকে উপরেও √a মাইনাস √b দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবং সেই কারণেই উপরের √a মাইনাস √b এসছে। এটুকু বুঝতে পারলেই হবে, আর কিছু বোঝার দরকার নেই, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে বুঝলাম। এবার দেখো, উপরে তো রয়েই যাচ্ছে। হ্যাঁ, ওপরে রুট থাক না, উপরে রুট থাকলে কী অসুবিধা, রুট তো নিচে থাকলে অসুবিধা। করণীয় নিরসন মানেই হচ্ছে নিচে থেকে রুট অমিট করতে হবে, ঠিক আছে। এবার চুপচাপ শোনো, দেখো 1/, এখানে কী আছে √5 মাইনাস √5 মাইনাস √24। তাহলে শুধু আমি এই প্রথম টার্মটার কথা ভাবছি, তাহলে এই টার্মটার মধ্যে থেকে নিচে থেকে যদি আমার রুট অমিট করতে হয় তাহলে আমার কী করতে হবে না √5 প্লাস √5 মাইনাস √24 দিয়ে ভাগ করতে হবে, তার মানে গুণ করতে হবে। তার মানে কি, ওপরে কী লিখবো, 1-এর জায়গায় লিখবো √5 প্লাস √5 মাইনাস √24, এইটুকু শুধু বুঝবে। শুধু আমাকে এই যে চিহ্ন প্লাস মাইনাস এইখানেই আমাকে কাজ করতে হবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে ওপর নিচে গুণ, যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ, ঠিক আছে। এবার যখনই আমি উপরে প্লাস লিখছি তাহলে নিচে কি উপরে যখন প্লাস দিয়ে গুণ করেছি তাহলে নিচেও প্লাস দিয়ে গুণ করেছি, তাহলে আলটিমেট নিচে আমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে ডাইরেক্ট লিখবো আমি, আর এটার সঙ্গে এটা গুণ করে লিখবো না। তাহলে দেখো a কী আছে, √5 হচ্ছে a, তাহলে √5-এর হোল স্কোয়ার করলে কী পাবো না 5, আর এই √5 মাইনাস √24 এর হোল স্কোয়ার করলেই প্রথম রুটটা উঠবে, খালি প্রথম রুটটা, সেকেন্ড রুটটা নয়। তাহলে আলটিমেট কী থাকবে না -5 প্লাস √24। বোঝা গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে কী হবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। এই 5 আর এই 5 কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে নিচে খালি √24 পড়ে আছে, তার মানে এখনও নিচে রুট আছে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দেখো উপরে কি পরের রাশিটি কী হবে, সেম একই রকম হবে। এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করবো, তাই তো। তাহলে এখানে কী লিখবো না √5 প্লাস √5 প্লাস √24। তাহলে নিচে কী হবে, দেখো √5-এর হোল স্কোয়ার মানে 5, আর এখানে কি আছে না মাইনাস, এর ভেতরের যে ভদ্রলোক বসে আছে 5 প্লাস √24 অ্যাজ ইট ইজ থাকবে, তাই তো, অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু বাইরে মাইনাসের জন্য এই +24 হয়ে যাবে -√24, ঠিক আছে। তাহলে এখানে আমার কী হলো, +5 আর -5 ক্যান্সেল হয়ে গেল, কিন্তু নিচে রয়ে গেল -√24। তাহলে দেখো এই যে প্লাস চিহ্নটাকে আমি যদি মাইনাস করে দিই তাহলেই এ হয়ে যাবে কি প্লাস। বোঝা গেল প্রত্যেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই।
তাহলে এবার দেখো কত সহজে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেললাম। দেখো নিচে প্রত্যেকারই হচ্ছে নিচে √24 আছে, তার মানে √24 হয়ে যাবে কি আমার এলসিএম, √24 হয়ে যাবে আমার এলসিএম। তাহলে পড়ে রইলো কি √5 প্লাস √5 মাইনাস √24 মাইনাস √5 মাইনাস √5 প্লাস √24। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে √5 ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এই জাস্ট √5 মাইনাস 24 দিকে লক্ষ্য করো। রুটের মধ্যে 5 মাইনাস √24। আচ্ছা √24কে কি আমরা লিখতে পারি? √24কে আমরা কি লিখতে পারি রুটের মধ্যে 4 × 6? বলবে হ্যাঁ দা একদম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 4-এর বর্গমূল করলে কি পড়ে থাকে? 2, তাই তো? তাহলে 2√6, তাহলে √24কে আমরা কি লিখতে পারি? 2√6। ওকে, এবার দেখো 2√6, এই √6 ভদ্রলোক কি হচ্ছে? খুব ভালো ভদ্রলোক, কারণ এর পাশে বসে আছে 2, তার মানে একে আমরা ট্রিট করতে পারি অ্যাজ 2ab, অ্যাজ এ 2ab। তাহলে এ কী হবে? √6কে আমরা লিখতে পারি √3 × √2। বলো লিখতে পারি? বলবে হ্যাঁ একদম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে 2ab হয়ে গেল। দেখো 2ab কী হলো না 2 × √3 × √2। তাহলে এ হচ্ছে √3 আর বি হচ্ছে কি √2। এবার দেখো a² + b² করলে কি 3 + 2 5 হয়? a² + b² করলে কি 3 + 2 5 হয়? বলবে হ্যাঁ অবশ্যই হয়, কারণ √3² মানে 3 আর √2² মানে 2 আর 3 + 2 যোগ করলে কি হচ্ছে? 5 হচ্ছে, যে 5 এখানে আছে। তাহলে 5কে আমি কি লিখতে পারি? √3² প্লাস √2² আর মাইনাস √24কে আমরা কি লিখতে পারি? 2 × √3 × √2 আর পুরো বাইরের মাথায় রুট একটা দিয়ে দাও। তাহলে আলটিমেট, এটা আমি জাস্ট তোমায় বোঝানোর জন্য লিখলাম। তাহলে আলটিমেট আমি এই পুরো ব্যাপারটাকে কী লিখতে পারছি না √3 মাইনাস √2²। এই পুরো ব্যাপারটা কী লিখতে পারছি? খুব ভালো করে বুঝবে। কী লিখতে পারছি না √3 মাইনাস √2² লিখতে পারছি তো? √3 মাইনাস √2² লিখতে পারছি, হ্যাঁ কি না? বলবে একদম দাদা কোনো অসুবিধা নেই। আর √3 মাইনাস √2² বর্গমূল করলে আলটিমেট পড়ে থাকবে √3 মাইনাস √2। ব্যাস, অঙ্ক শেষ। তাই আমি কী পেলাম? √3 মাইনাস √2 পেলাম এখান থেকে। আর সিমিলারলি এই মাইনাসের মধ্যে যে ভদ্রলোক বসে আছে 5 প্লাস √24, একে আমরা কি লিখতে পারি না √3 প্লাস √2² আর তার বর্গমূল মানে √3 প্লাস √2 আর এই বাইরে মাইনাসের জন্য হয়ে গেল কি না মাইনাস √3 মাইনাস √2। তাহলে √3 ক্যান্সেল আউট হয়ে গেল, পুরো রইল কি -2√2 আর নিচে কী আছে? √24 আর √24 মানে জানি আমি কি 2√6 বা 2 × √3 × √2। ব্যাস, তাহলে আলটিমেট দেখো 2√2 পাশে একটা মাইনাস আর নিচে কী পড়ে রইল 2 × √3 × √2। তাহলে 2√2 পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল -1/√3। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? এটা হচ্ছে সার্টসের একদম, এটা সার্টসের হচ্ছে একদম আলটিমেট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্ন বুঝতে পারলে সার্টসের যাবতীয় যা প্রশ্ন আসবে সব বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। বলে ফেলো অর্ণববাবু, আপনার কি বক্তব্য? প্রথমে যে প্লাসটা যেটা প্রশ্নে ছিল দুটোর মধ্যে, কোনটা? এখানে মাইনাস করবে না কেন? এইটা, এটা এই যে প্রথমে যে প্লাসটা ছিল এইটা এদিকে এসে মাইনাস কেন করলে? হ্যাঁ হ্যাঁ, যেটা বুঝে দিচ্ছ। দেখো এখানে কি ছিল 5 -5 আর এখানে কি ছিল মাইনাস ছিল, এই জায়গাটা কি ছিল মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে 5 - 5 মাইনাস √24। ওকে, তাহলে আমি যখন এখানেও মাইনাস দেখতে পাচ্ছি এখানেও মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসে গুণ হয়ে গিয়ে কী হবে? প্লাস হয়ে যাবে না? তাই জন্যই কী হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। সরি, এখানে মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে গুণ হয়ে কী মাইনাস হয়ে যাবে এবং সেটাই হচ্ছে কারণ একে আলটিমেট মাইনাস করে দাও। তাহলে এখানে আর কোনো সাইন রইল না, এখানে আর কোনো সাইন রইল না, আলটিমেট এখানেই মাইনাস দিয়ে দিলাম। তাহলে এর শুধু √24 রয়ে গেল। তাহলে √24 এখানেও নিচে, √24 এখানেও নিচে √24, তাহলে এলসিএম কী হবে না √24। বোঝা গেছে? হ্যাঁ অবশ্যই দেখতে তো হবেই, একবার না দেখলে, একবার দেখলে কী করে হবে অঙ্ক? অতটা সোজা নয় ব্যাপারটা। বাকি সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্ন।
দ্য কস্ট অফ 57 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 38 আর্টিকেল। তাহলে এই প্রশ্ন আমি তোমাদের খুব ভালো করে বলেছি যে 57টা আর্টিকেল আমার পকেটে ছিল, আমার দোকানে 57টা লজেন্স আছে, ঠিক আছে। আমি 38টা আর্টিকেল বিক্রি করার পরেই দেখলাম 57টা লজেন্স কেনার জন্য আমার যে টাকা খরচা হয়েছিল সে টাকা আমার পকেটে চলে এসছে, ঠিক আছে। তাহলে বাকি 38-এর সঙ্গে 19 যোগ করলে হয় 57। তাহলে এই বাকি 19টা আর্টিকেল যখন আমি বিক্রি করব তখন আমি যে দামে বিক্রি করব সেটাই হবে আমার প্রফিট। তাহলে আর্টিকেলের ওপর বা নাম্বার অফ কি না নাম্বার অফ এখানে লজেন্স, আমি পকেটে কিছু লজেন্স ছিল, তাহলে নাম্বার অফ আইটেমের উপর আমি যখন প্রফিট বা লস ক্যালকুলেট করব তাহলে যে পরিমাণ আমি নাম্বার অফ পার্টিকেল আমি কি করব বিক্রি করব সেই আর্টিকেলটাই হচ্ছে আমার কি প্রফিট। তাহলে 19টা আর্টিকেলের ওপরই আমার কি হবে প্রফিট হবে। তাহলে 19টা আর্টিকেল হচ্ছে আমার প্রফিট, তাহলে প্রফিট বেরিয়ে গেল 19। তাহলে কতর ওপর 19 প্রফিট হয়েছে না যতগুলো আমি বিক্রি করেছি ততগুলো, যে পরিমাণ জিনিস আমার দোকান থেকে বেরিয়েছে তার উপরই প্রফিট ক্যালকুলেট হবে। তার মানে এটাই হচ্ছে সিপি। তারপরে 19/38 প্রফিট পার্সেন্টেজ কী হবে 19/38 ইন্টু 100, তার মানে 50% হয়ে যাবে আমার প্রফিট। অপশান সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এক লাইনের প্রশ্ন শেষ, কোনো অন্য কিছু ভাবার দরকার নেই। যখন আমি দেখব 57টা আর্টিকেল আমার পকেটে ছিল, তার মধ্যে 38টা আর্টিকেল বিক্রি করেছি মাত্র, এবং দেখেছি আমি 57 আর্টিকেল কেনার সময় যে টাকা আমি খরচা করেছিলাম সেটা আমার পকেটে চলে এসেছে, তার মানে বাকি 19টা আর্টিকেল এখনও পড়ে আছে বিক্রি করার জন্য, তাহলে সেই 19টা আর্টিকেল আমি যে দামে বিক্রি করব সেটাই হচ্ছে আমার প্রফিট, ঠিক আছে। তাহলে আর্টিকেলের উপরে যখন আমি প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করব তখন যে পরিমাণ আর্টিকেল আমি বিক্রি করেছি সেটাই হচ্ছে আমার কস্ট প্রাইস, কারণ সেটার জন্যই আমি টাকা ব্যয় করেছি, ওকে। আর বাকি 19টা আর্টিকেল এখনও আমার দোকানে পড়ে আছে, এর মানে কি ওর জন্য যেটা আমার ব্যয় সেটা কিন্তু আমার এখনও পকেটেই আছে, ঠিক আছে। তা যখন আমি সেটা বিক্রি করব তখনই আমার প্রফিট হবে, ওকে। তাহলে 19/38 ইন্টু 100 হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। ইজ ইট ক্লিয়ার গাইস? নেক্সট প্রশ্ন, ইফ দ্য মার্কেট প্রাইস অফ এ কমোডিটি ইজ 32% মোর দ্যান ইটস কস্ট প্রাইস, খুব ভালো কথা, অ্যান্ড 16% ডিসকাউন্ট ইজ গিভেন, খুব ভালো কথা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে একটি জিনিস কী করা হলো না কিছু টাকায় কেনা হলো, তারপর তার উপর 32% দাম বাড়িয়ে তার মার্ক প্রাইস ফিক্স করা হলো, এবং তারপরে আমি কি করলাম 16% ডিসকাউন্ট দিয়ে দিলাম, তাহলে কত পরিমাণ প্রফিট হয়েছে, পার্সেন্টেজ অফ প্রফিট নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক একদম সবচেয়ে ছোট যে কনসেপ্ট সেটা হচ্ছে MP/CP ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, তাই তো 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। এই কনসেপ্ট আমি অনেকবার বলেছি প্রত্যেককে যখন আমি প্রফিট অ্যান্ড লস পড়িয়েছিলাম, এবং এই কনসেপ্টের ওপর আমি অনেক টাইপের অঙ্ক করিয়েছি। তো সবাই বলো হ্যাঁ কি না, আমি এই কনসেপ্ট তোমাদের বলেছি বারবার, হ্যাঁ কি না বলো। গাইস হ্যাঁ স্যার এই সূত্রটা বলেছিলেন। এবং এই কনসেপ্টের উপর অনেক ধরনের অঙ্ক হয়েছে, প্রায় আমার মনে আছে 8 থেকে 9টা অঙ্ক আমি এই কনসেপ্টের উপর করেছি বিভিন্ন টাইপ ধরে ধরে, তাই তো। সবাই যদি ভুলে গুলে খেয়ে গিয়ে থাকো তাহলে একবার দয়া করে ওই পৃষ্ঠাটা খুলে একবার দেখে নেবে আর একবার, ঠিক আছে, পরীক্ষার আগে, ইট উইল বি হেল্পফুল। তাহলে দেখো MP/CP আমি দেখতে পাচ্ছি 32% মোর দ্যান কস্ট প্রাইস বলা হয়েছে, তার মানে কি কস্ট প্রাইস যদি আমার 100 হয় তাহলে আমি যে বলতে পারছি যে 32% বেশি, তার মানে হচ্ছে 132, বা আমি আর কি বলতে পারি না ডাইরেক্ট 32%-এর আমি কি করতে পারি ফ্র্যাকশন করতে পারি। তাহলে আমরা জানি যে 4% ইজ ইকুয়াল টু 1/25, তাহলে 32% উইল বি 8/25, 8/25, তার মানে 25 টাকা যদি আমার সিপি হয়, আমি 8 টাকা বাড়িয়ে মার্ক প্রাইস করেছিলাম, তার মানে 33 টাকা আমি মার্ক প্রাইস করেছি, ডাইরেক্ট আমি এটা বলতে পারি। আমি 132 লেখারও দরকার নেই, তার মানে 33/25 হয়ে গেল আমার MP/CPর ভ্যালু। 100 প্লাস প্রফিট এখানে লিখে ফেলো, প্রফিটের পরিমাণে আবার নির্ণয় করতে হবে, ডিসকাউন্ট বলা আছে 16%, আর 100 মাইনাস এখানে লিখে ফেলো ডি হচ্ছে কত 16, ওকে। তাহলে এবার কি করব, কোনাকুনি গুণ করে দাও, গল্প শেষ, আমাকে পি নির্ণয় করতে হবে। তাহলে 100 প্লাস পি ইন্টু 25, তাহলে 100 প্লাস পি ইজ ইকাল টু 100 মাইনাস 16, আর 100 মাইনাস 16 তোমরা লিখতে পারো
100 মাইনাস 16 ইজিক্যাল টু তোমরা লিখতে পারো, বা এখানে ডাইরেক্ট গুণ করে দেবো 3300 মাইনাস 16 ইন্টু 33। এটা গুণ না করে আমি বলবো 100 মাইনাস 16 গুণ করে নাও। 100 মাইনাস 16 গুণ করলে কত হচ্ছে না 84 ইন্টু 33, 84 ইন্টু 33 ইন্টু বাই 25, তাই তো, বাই 25। তাহলে আলটিমেট পি বা প্রফিট পার্সেন্টেজ কত হবে না 84 ইন্টু 33 বাই 25 মাইনাস 100। এই হচ্ছে আমার গল্প। তাহলে আমি বুঝতেই পারছি যে এখানে আলটিমেট যে ভ্যালু বেরোবে সেই ভ্যালু তো কখনোই পূর্ণ সংখ্যা বেরোবে না, অবশ্যই আমার পয়েন্টযুক্ত কোনো ভ্যালু বেরোবে, এবং পয়েন্টযুক্ত ভ্যালু একটাই আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে। আর যদি তোমাকে প্রশ্নের সলিউশন করতে হয় তুমি বলবো কি না 25কে 4 দিয়ে গুণ করলে এখানে 100 হয়ে যাবে, এখানে 4 দিয়ে গুণ করে দাও, এখানেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 3 12 আর 12 2 4 8। তার মানে অবশ্যই যে পয়েন্টযুক্ত সংখ্যাটি থাকবে সেটার লাস্টে 8 থাকবে, ইউনিট ডিজিট কত থাকবে 8 থাকবে, ইউনিট ডিজিট কত থাকবে 8 থাকবে, তাই তো। কারণ নিচে কি আছে 25 ইন্টু 4 কত করেছি 100 করেছি, তাহলে নিচে যখনই 100 হলো তার মানে এর যে ইউনিট ডিজিট থাকবে তার লাস্ট ডিজিট কত হচ্ছে 4 3 12 আর 2 4 8, তার মানে 8 থাকছে। তার মানে লাস্ট ডিজিট যদি 8 হয় তার মানে 100 বিয়োগ করার পরেও লাস্ট ডিজিট কী থাকবে 8ই থাকবে। তার মানে এখানে পয়েন্টের পরে লাস্ট ডিজিট 8 কোথায় আছে অপশান সিতেই আছে, তাই অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, গুণ করারও কোনো দরকার নেই। ওকে, বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো সমস্যা প্রশ্নতে, কারোর কোনো সমস্যা? না স্যার। নেক্সট প্রশ্ন। Aarti, Vinita and Kamala became partners in a business by investing money in the ratio 5:7:6. খুব ভালো কথা। তারা কি করেছে ইনভেস্ট করেছে কি রেশিওয়ে না 5:7:6, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। এই কালারটা ভালো লাগছে না, চলো। তাহলে আরতি, বিনিতা আর কমলা তারা কী রেশিও ইনভেস্ট করেছে 5:7:6 রেশিও। খুব ভালো কথা। এবার কি বললো না 1 বছর তাদের পূর্ণ হয়ে গেছে ইনভেস্টমেন্ট, তাহলে 1 বছর পরে তারা যখন প্রফিট শেয়ার করবে তারা কী রেশিওয়ে শেয়ার করবে? তুমি বলবে দাদা এখানে প্রত্যেকেই 1 বছরের জন্য ইনভেস্ট করেছে, 1 বছরের জন্যই প্রত্যেকে ইনভেস্ট করেছে, তার মানে অবভিয়াসলি প্রত্যেকের ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 5:7:6, মানে প্রফিট রেশিও হবে 5:7:6। এবার কি হলো নেক্সট ইয়ার 1 বছর কমপ্লিট হওয়ার পরে তারা প্রত্যেকের ইনভেস্টমেন্ট কিছু কিছু করে বাড়াতে থাকলো। দেখলাম যে আরতি তার ইনভেস্টমেন্ট 26% বাড়িয়েছে, ঠিক আছে। তাহলে ছিল তার কত 5, 26% বাড়িয়েছে, তাহলে তুমি বলবো 5 × 26/100 হয়েছে তার 5 × 26/100 হয়েছে তার কি 5 × 26/100 হয়েছে তার হচ্ছে ইনভেস্টমেন্ট, কারেন্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা না, এবার দেখো খুব ভালো করে বুঝবে এখানে কি বলা হয়েছে নেক্সট ইয়ার দি ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট বাই 26%, বাই 26%, খুব ভালো করে মাথায় রাখবো, বাই 26%। আর বাই 26% আর 26%-এর মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে বাই 26% মানে আমার ছিল 5, ঠিক আছে, সেটা 26% ইনক্রিজ করেছে, এর মানে হচ্ছে এখন কত আমার ইনভেস্টমেন্ট হয়েছে না 5 + 5 × 26%। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছ যে ছিল আমার 5, সেটা 26% ইনক্রিজ করেছে, তাহলে 5 ছিল সেটা এখন 5 + 5 × 26/100 হয়েছে। হ্যাঁ বলবে দাদা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সিমিলারলি বিনিতার ইনভেস্টমেন্ট 20% ইনক্রিজ করেছে, ঠিক আছে। এবার দেখো এই ধরনের প্রশ্ন আমি সবসময় বলি তোমাদের যে যখন তোমরা দেখছো যে এই 100-এর গল্প আছে 26% আছে, তখন আমি এরমভাবে ভাববো না, আমি ভাবনা চিন্তাটাকে একটু অন্যরকম করব। আমি এখানে দেখতে পাচ্ছি যে 5:7:6 থেকে প্রত্যেকের গায়ে একটা করে শূন্য চাপিয়ে, দুটো করে শূন্য চাপিয়ে, তাহলে 500, 700 আর 600ও বলতে পারি এদের ইনভেস্টমেন্ট রেশিও, কোনো অসুবিধা নেই। তাহলে 26% যদি ইনক্রিজ করে তাহলে আলটিমেট এখন কী হয়ে গেল না 500 + 5 × 26, 5 × 26 হয়ে গেল কার আরতির ইনভেস্টমেন্ট। সিমিলারলি বিনিতার কত হলো না 700 + 7 × 20। সিমিলারলি কমলার কত হলো না 600 + 6 × 15। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই।
তাহলে 500 প্লাস 5 ইন্টু 26, 5 ইন্টু 26 করলে কত হয় না হচ্ছে কত না 130, মানে হচ্ছে 630 হয়ে গেল এখানে গল্প। এখানে কত 140 মানে 840 হয়ে গেল গল্প। এখানে কত হলো 690 মানে 690 হয়ে গেল। দেখো কতটা ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে 63, 84 আর 69, 21 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাই তো, সরি 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 21 এখানে দেখতে পাচ্ছি 28, আর এখানে দেখতে পাচ্ছি কত 23। তাহলে 21:28:23 হয়ে গেল তাদের ফাইনালি সেকেন্ড ইয়ারের পর প্রফিট রেশিও। তাহলে 21:28:23 অপশান এতেই আমরা দেখতে পাচ্ছি, অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছে? কারোর কোনো ডাউট আছে? তাহলে সবসময় মনে রাখবো যে ইনভেস্টমেন্ট যখন ইনক্রিজ করবে বা কোনো জিনিস ইনক্রিজ করবে, সেখানে ইনক্রিজ বাই আছে না ইনক্রিজ টু আছে। যদি বলতো ইনক্রিজ টু, তাহলে আমি ডাইরেক্ট লিখতাম যে কত না 500 ইন্টু 26%। আচ্ছা, তোমরা এখানে এটাও করতে পারতে যে 126% ডাইরেক্ট করে দিতে পারতে, 500 ইন্টু 126/100। ওকে, এটাও করতে পারতে, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি কেন করেছি এটা তোমায় বোঝানোর জন্য, আর কিছু না। কারোর কোনো ডাউট আছে? না স্যার। নেক্সট প্রশ্ন, ইফ এ ইজ ইকাল টু 25% অফ বি ইজ ইকাল টু 10% অফ সি, দেন এ ইজ টু বি ইজ টু সি কত? অতীব সোজা একটি ইজি একটি প্রশ্ন, বাট এই ধরনের প্রশ্ন তোমরা পিএসসিতে প্রায় দেখতে পাবে। তাহলে এই ধরনের প্রশ্ন আমি করব কি, আমি পার্সেন্টেজ দেখতে পাবো না, ঠিক আছে? পার্সেন্টেজের জায়গায় আমি কী করবো না, রেশিও করব, ঠিক আছে? পার্সেন্টেজকে আমি ফ্র্যাকশনে ট্রান্সফার করব। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। ব্যাস। তাহলে এ ইজ ইকাল টু 1/4 অফ বি, তার মানে হচ্ছে এ বাই বি হয়ে গেল কত না 1/4। আর এ বাই বি মানেই হচ্ছে এ ইজ টু বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইজ টু বি হচ্ছে 1:4, ঠিক আছে? এবার দেখো 25% অফ বি ইজ ইকাল টু 10% অফ সি। তাহলে আমি 25% অফ বি থাক না, কি দরকার? আমি এ ইজ ইকাল টু 25% অফ বি ইজ ইকাল টু 10% অফ সি বলেছে, তার মানে এ ইজ ইকাল টু 10% অফ সিও হতে পারে। তার মানে এখান থেকে এ ইজ টু সি আমি ডাইরেক্ট বলতে পারি 1:10। তাহলে দেখো এ এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে এর ভ্যালু সেম আছে। তাহলে যদি এর ভ্যালু সেম থাকে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি আমি ডাইরেক্ট বলবো 1:4:10। 1:4:10 অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আর যদি এখানে এ ইকুয়াল না থাকতো, আমাকে এ ইকুয়াল করে নিতে হতো, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? আমি দেখতেই পেয়েছি এ ইকুয়াল হবে, তাই জন্যই আমি এই দুজনকে সমান করেছি। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছে? যদি তোমরা বিকে সমান করে দেখতে পারো, যদি এখান থেকে বি ইজ টু সি করে তুমি আনসার করতে পারো, তাহলেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার, প্রশ্ন আনসার একই হবে, ঠিক আছে? কারোর কোনো ডাউট? না স্যার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে রেলওয়ে ফেয়ার্স আর ইনক্রিজ বাই 50%, টু রিটার্ন টু দ্য অরিজিনাল রেটস দে মাস্ট বি রিডিউসড বাই। আচ্ছা, আমি এই ধরনের প্রশ্ন অনেকবার করিয়েছি তোমাদের, যে 50% ইনক্রিজ করা, 50% ইনক্রিজ করা মানে কি 2-এ 1 বাড়া, 2-এ 1 বাড়া। তাহলে 2-এ 1 বাড়া মানে আলটিমেট কত গুণ হয়েছে? 3-এর 2 গুণ হয়েছে। তাহলে কোনো একটা জিনিস ছিল ভ্যালু, সেটা 3-এর 2 গুণ হয়ে আরেকটি ভ্যালু পেলাম। তাহলে আবার যদি আমি ধরো এখানে হচ্ছে এন ছিল, তাকে আমি 3-এর 2 গুণ করে কী পেলাম না 3n/2। তাহলে 3n/2-কে কত গুণ করলে আবার n পাবো? 3n/2-কে কত গুণ করলে আবার n পাবো? তুমি বলবে দাদা 2-এর 3 গুণ করলে। যদি আমি এখানে 2-এর 3 গুণ করে দিই, যদি আমি এখানে 2-এর 3 গুণ করে দিই, তাহলে কী পাবো? দেখো 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আবার পড়ে থাকবে n। তাহলে nকে 3-এর 2 গুণ করলে আমি 3n/2 পাচ্ছি। তাহলে 3n/2-কে 2-এর 3 গুণ করলে আবার আমি n পাবো। তার মানে যে জিনিসটা আমি 3-এর 2 গুণ করে এসেছিলো 3n/2, সেই জিনিসটাকে আমি 2-এর 3 গুণ করে তবে n পাচ্ছি। তাহলে 2-এর 3 গুণ করা মানে কি, জিনিসটার ভ্যালু ছিল 3 হয়েছে 2, মানে 1 কমেছে। কতই 1 কমেছে? 3-এ 1 কমেছে। তার মানে 3-এ 1 কমা মানে হচ্ছে 1-এর 3 হয়েছে, মানে 33.33% আমি কী করেছি? কম করেছি। 33.33% কম করেছি। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। সিমিলারলি আমি এটাকে অন্যরকমভাবে ভাবতে পারি, যেমন হচ্ছে কোনো একটা জিনিসের ভ্যালু ছিল 4, সেটা 50% ইনক্রিজ করেছে। তাহলে 4-এর 50% মানে হচ্ছে 2 ইনক্রিজ করেছে, মানে হয়েছে 6।
ঠিক আছে, তাহলে 6 থেকে আবার যদি 4-এ ফিরে আসতে হয় তাহলে কত ডিক্রিজ করতে হবে, না 2 ডিক্রিজ করতে হবে। তাহলে কতই 2 ডিক্রিজ করব, আমি ফিরে চলে এসেছি এখন 6-তে, তাহলে 6-এ 2 ডিক্রিজ করতে হবে, মানে 2/6 ইন্টু 100, তার মানে কত 33.33%। যেরকমভাবে খুশি ভাবতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ইফ দ্য রেশিও বিটুইন 8 and 11 ইজ দ্য সেম অ্যাজ দ্য রেশিও অফ 2x - y টু x + 2y, তাহলে এর মানেই হচ্ছে এখানে বলা আছে এটা যে 2x - y বাই x + 2y ইজ ইকাল টু হচ্ছে 8/11। তাহলে 8 আর 11-র মধ্যে যা রেশিও 2x - y বাই x + 2y এর মধ্যে তাই রেশিও, এই কথাটার মানেই হচ্ছে এটা। এবং এখান থেকে আমাকে এক্স আর ওয়াই এর রেশিও বার করতে হবে, খুব সহজেই পেয়ে যাব। আমি আগেই বলেছি আমি ডাইরেক্ট করতে পারি। এখানে দেখো, এখানে কি দেখতে পাচ্ছি 11 × 2, 11 × 2 করলে হয় 22, আর এখানে 8 × x করলে হয় হচ্ছে 8x। তাহলে 22 থেকে 8 বিয়োগ করলে, 22 থেকে 8 বিয়োগ করলে কী পড়ে থাকবে 14, তার মানে 14x আমি পেয়ে গেলাম। 14x ইজ ইকাল টু কী হবে, 14x ইজ ইকাল টু কী হবে, আবার দেখো এখানে দেখতে পাচ্ছি -11y, আর এখানে দেখতে পাচ্ছি 8 দুগুণে কত, 8 দুগুণে 16, তাহলে 16 আর 11 কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 16 আর 11 কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 27y। তাহলে x/y ইজ ইকাল টু কী হলো না 27/14, 27/14। ইজ ইট ওকে? এই অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে x/y যদি 27/14 আমার নির্ণয় করতে হবে 7x/9y, তার মানে আমি এটাকে এরমভাবেও বলতে পারি যে 7/9 ইন্টু x/y, তার মানে x/y এর সঙ্গে 7/9 গুণ করতে হবে। তাহলে এখানে 7/9 গুণ করে দাও, ব্যাস, আবার কি, তাহলে 7/9 গুণ করলে দেখতে পাচ্ছি 7 × 2 = 14, 9 × 3 = 27, তাহলে 3/2 অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কারোর কোনো অসুবিধা? না স্যার। না স্যার। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখানে প্রত্যেকটা অপশানের পাশে 2টো করে শূন্য অ্যাড করে দাও। If a man sells 2 horses for ₹9900 each, gaining 10% on the one and losing 10% on the other, his loss is। আচ্ছা, সবসময় মনে রাখবো যে এই প্রশ্ন দুটো ক্যাটাগরির হয়, একটা লস কতটা অ্যামাউন্টে জিজ্ঞেস করে, আর একবার জিজ্ঞেস করে লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে লস পার্সেন্টেজ সবসময় হবে a²/100, a²/100, লস পার্সেন্টেজ হবে a²/100, যেখানে এ ভ্যালু কি না 10 হচ্ছে এর ভ্যালু, এর ভ্যালু কত 10, 10²/100 মানে আলটিমেট 1% লস সবসময় হবে, 1% লস সবসময় হবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে যদি আমাকে লস পার্সেন্ট জিজ্ঞেস করে আমি ডাইরেক্ট করবো a²/100, তাহলে 1% সবসময় কোনো একটা জিনিস 10% লস, 10% গেন, তারপর 10% লসে বিক্রি করছে, এবং যদি সেলিং প্রাইস ইকুয়াল হয়, যদি দুটি জিনিসের সেলিং প্রাইস ইকুয়াল হয়, দুটি জিনিসের যদি সেলিং প্রাইস ইকুয়াল হয় এবং লাভ এবং লস যদি সেম পার্সেন্টেজ হয়, তাহলে আমি বলবো সবসময় মোটের ওপর কী হবে, লস হবে। কত পার্সেন্টেজ লস হবে না a²/100%, a²/100%, মানে 1% হয়ে যাবে এখানে হচ্ছে লসের পরিমাণ, লস পার্সেন্টেজ কত হবে 1%। এবার টোটাল অ্যাকচুয়াল লস ইন টার্ম অফ রুপিস কত হচ্ছে, আমি দেখছি ফার্স্ট আইটেম, এটা হচ্ছে ফার্স্ট আইটেম, এটি হচ্ছে সেকেন্ড আইটেম। তাহলে ফার্স্ট আইটেম আমি দেখতে পাচ্ছি 9,900 টাকায় বিক্রি করা হয়েছে, এটা হচ্ছে সেলিং প্রাইস। সেকেন্ড আইটেমও সেলিং প্রাইস হচ্ছে 9,900। ওকে, সেলিং প্রাইস যদি 9,900 হয়, আমি দেখতে পাচ্ছি প্রথম জিনিসটার উপর 10% প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে কত 10%। তাহলে আমি বলতে পারি যে 10% প্রফিট হওয়া মানে 10-এ 1 প্রফিট হওয়া, তার মানে 10-এ 1 প্রফিট মানে 11ই বিক্রি করেছি, আর 11-র ভ্যালু বলা আছে কত 9,900, তাহলে 11-র ভ্যালু যদি 9,900 হয়, তাহলে 10-এর ভ্যালু কী হবে 9,000, তাই তো, তার মানে সিপি বেরিয়ে গেল কত 9,000। সিমিলারলি সেকেন্ড আইটেমে কি দেখতে পাচ্ছি না লস হয়েছে,
সেকেন্ড আইটেমে দেখতে পাচ্ছি লস হয়েছে কত পার্সেন্ট, 10%। আর লস 10% মানে গল্প একই, 10-এ 1 কী হচ্ছে, লস হচ্ছে, 10-এ 1 লস হচ্ছে। তাহলে 10-এ 1 লস হওয়া মানে আমি 10-এর জিনিস 9-এ বিক্রি করেছি, 10-এর জিনিস কতই বিক্রি করেছি, 9-এ বিক্রি করেছি। তাহলে 9-এর ভ্যালু দেওয়া আছে কত, 9900, 9900। তাহলে 10-এর ভ্যালু কত হবে না 11000, তার মানে 11000। তার মানে এটা হলো সেকেন্ড আইটেমের সিপি, সেকেন্ড আইটেমের সিপি। তাহলে টোটাল সিপি কত হলো গো, টোটাল সিপি কত হলো 9000 প্লাস 11000, দ্যাট ইজ 20000। তাহলে 20000 টাকার জিনিসটা আমি বিক্রি করেছিলাম আলটিমেট কতই না 9900 প্লাস 9900, তার মানে হচ্ছে 19800। তাহলে 19800 আমি বিক্রি করেছিলাম, যেটার অ্যাকচুয়াল দাম হওয়া কথা ছিল 20000। তাহলে আমার কত লস হয়েছে বাবা, 200 টাকা লস হয়েছে। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। Any doubt, guys? না স্যার কোনো ডাউট নেই। Next question. A man walking with 3/4 of his usual speeds reaches office 20 minutes late. His usual time is, তাহলে ইউজুয়াল স্পিড এবং ইউজুয়াল টাইমের পুরোপুরি কনসেপ্ট আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি টাইম, স্পিড আর ডিস্টেন্স চ্যাপ্টারে, ঠিক আছে। এবং সেখান থেকে আমি বলেছিলাম যে সবসময় মনে রাখবো যে এই যে ফ্র্যাকশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্র্যাকশনই হচ্ছে মেন কনসেপ্ট। ফ্র্যাকশনে কী বলা হয়েছে, ম্যান ওয়াকিং উইথ 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড। এর মানে হচ্ছে এই 3/4-এর মধ্যে আমি হরে কাকে দেখতে পাচ্ছি, 4-কে। তার মানে 4 হচ্ছে তার ইউজুয়াল স্পিড, ইউজুয়াল স্পিড, তাই তো। তার মানে স্পিড তার হওয়ার কথা ছিল 4, সে গেছে কতই 3 স্পিডে। 4 স্পিডে তার যাওয়ার কথা ছিল, সে গেছে কতই 3 স্পিডে। তাহলে যদি সে 3 স্পিডে যায় তার মানে অবভিয়াসলি টাইম বেশি লাগবে, কারণ তার কি স্পিড কম হয়েছে। তাহলে যখনই আমি স্পিড রেশিও দেখতে পাচ্ছি, স্পিড রেশিও দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কত না 3/4 বা 3:4, যেখানে 4 হচ্ছে ইউজুয়াল স্পিড। তাহলে টাইম রেশিও ঠিক কী হবে, তার উল্টো। আমরা সবাই জানি যে স্পিড রেশিওর সঙ্গে টাইম রেশিওর কী সম্পর্ক না, ইনভার্স রিলেশন। তাহলে টাইম রেশিও কী হবে না 4/3। আর সবসময় মনে রাখবো কিন্তু ডিস্টেন্স কিন্তু আমাকে এখানে কনস্ট্যান্ট থাকতে হবে, ডিস্টেন্স কিন্তু আলাদা হলে হবে না, ঠিক আছে। তাহলে স্পিড রেশিও যখন ছিল 3/4, এখন টাইম রেশিও হয়ে গেল 4/3। আর সবসময় মনে রাখবো যে নিচে এই ফ্র্যাকশনের নিচে যে বসে থাকবে, যে হরে থাকবে, সে সবসময় ইউজুয়াল। তার মানে কি 4 স্পিডে গেলে তার টাইম লাগতো 3, তার মানে 3 হচ্ছে আমার ইউজুয়াল টাইম, ইউজুয়াল টাইম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 3 টাইমে পৌঁছে যাওয়ার কথা ছিল, পৌঁছেছি 4 টাইমে, লেট হয়েছে কত 1। আর 1-এর ভ্যালুই কত বলা হয়েছে 20, 1-এর ভ্যালুই কত বলা হয়েছে 20। দেখো 20 মিনিট লেট হয়েছে। তাহলে ইউজুয়াল টাইম কত হবে না 1-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 3-এর ভ্যালু হবে 3 × 20, দ্যাট ইজ 60 মিনিট বা 1 আওয়ার, বা 1 আওয়ার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? Next question. In what time will simple interest be 2/5 of the principal at 8% PA? তাহলে এর থেকে সহজ প্রশ্ন আমার মনে হয় না হয়। আমি সবসময় বলেছি এই বস্তুর ওপর ফোকাস করবে, এই যে ফ্র্যাকশনটি যে আছে এর ওপর। বলেছে কি না 2/5 হবে প্রিন্সিপাল। তার মানে কি 5 যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে সবসময় যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই সবসময় কোথায় বসে থাকবে না হরে বসে থাকবে ফ্র্যাকশনের। তাহলে 5 ইউনিট যদি আমার প্রিন্সিপাল হয়, আমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি কত 2, সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি কত 2। তারপর নির্ণয় করতে বলা হয়েছে যে হুইন হোয়াট টাইম, টাইম আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো। আমার 2 টাকা হচ্ছে এসআই। তাহলে আমরা সবাই জানি যে টাইম ইজ ইকাল টু কি না এসআই × 100, তার মানে 2 × 100 বাই পি × আর, তার মানে 5 × 8। ব্যাস গল্প শেষ। বলো এনি ডাউট? তার মানে আফটার 5 ইয়ার্স কী হবে না সিম্পল ইন্টারেস্ট হবে 2/5 অফ দ্য প্রিন্সিপাল। ইজ ইট ক্লিয়ার গাইস? এনি ডাউট? নো স্যার। নেক্সট প্রশ্ন। তাহলে আমরা সার্টসও দেখেছি, এবার আমি ইন্ডিসেসও দেখব। তাহলে আমরা সবাই জানি যে যখন আমরা এরকম কোনো একটা
টার্ম দেখি এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, ঠিক আছে, মাইনাস সি, এ টু দি পাওয়ার বি মাইনাস সি, একে আমরা কী লিখতে পারি না এ টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার সি। তাহলে যখন আমি দেখব পাওয়ারে মাইনাস বাট আছে, আলটিমেট গল্পটা কীরকম না এর পাওয়ার বি বাই এর পাওয়ার সি ছিল, তাহলে এর পাওয়ার বি বাই এর পাওয়ার সি থাকলে আমরা কী করতে পারি, পাওয়ারকে যদি আমাদের বেস সমান হয় তাহলে পাওয়ারকে কী করতে পারি, বিয়োগ করে দিতে পারি। তাহলে ভাইস ভার্সা, এটা সবসময় উভয়মুখী, এটা সবসময় কিন্তু উভয়মুখী। যদি আমার কাছে এরকম দেওয়া থাকে এ টু দি পাওয়ার বি মাইনাস সি, তাহলে আমরা তাকে এরকম লিখতে পারি, আর যদি এ টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার সি লেখা থাকে তাহলে তাকে আমরা এরকম লিখতে পারি। এটা সবসময় হচ্ছে উভয়মুখী। ওকে, তাহলে এখানেও দেখো সেম গল্প আছে, এম টু দি পাওয়ার এ বাই এম টু দি পাওয়ার বি, তার মানে এ টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার সি। তাহলে একে আমরা কী লিখতে পারি, এম টু দি পাওয়ার, একে আমরা কী লিখতে পারি, এম টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এর পুরোটার পাওয়ারে কি হোল পাওয়ার কী আছে না এ প্লাস বি। তাহলে আলটিমেট এম টু দি পাওয়ার এ মাইনাস বি আর এ প্লাস বি হয়ে গেল কি না এম টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে সিমিলারলি বাকি দুটোর ক্ষেত্রেও সেম গল্প হবে। তাহলে এখানেও কী লিখবো, এম টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কী লিখবো, এম টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো যখন আমরা গুণ করি তখন আমরা পাওয়ার কী করি, যোগ করি। যদি আমার কন্ডিশন অ্যাপ্লাইড, যদি আমার বেস সেম থাকে, যদি আমার বেস সেম থাকে, এখানে দেখো বেস প্রত্যেকটার ক্ষেত্রে একই আছে, এম আছে, তাহলে আমি এম লিখবো, পাওয়ারগুলো কী করে দেবো, যোগ করে দেবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এম টু দি পাওয়ার কী হলো, জিরো হলো। তাহলে কারুর পাওয়ার জিরো মানে তার ভ্যালু সবসময় হচ্ছে 1, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে ক্লিয়ার? কারোর কোনো ডাউট? মানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাই তো? গুণের সময় পাওয়ার যোগ যদি বেস সমান থাকে, যদি বেস সমান থাকে, কন্ডিশন অ্যাপ্লাইড। সিমিলারলি ভাগের সময় পাওয়ার বিয়োগ যদি বেস সমান থাকে, এবং ভাইস ভার্সা, এটা সবসময় উভয়মুখী, এরা সবসময় উভয়মুখী। যদি পাওয়ারে বিয়োগ লেখা থাকে তাহলে সেটাকে আমি ভাগের আকারে লিখতে পারি, পাওয়ারে যোগ লেখা থাকলে সেখানে আমি গুণের আকারে লিখতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। Two minute break. চলো, প্রশ্নে কি বলা হয়েছে, ইন দ্য ফলোয়িং ফিগার এবিসিডি ইজ অ্যান আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। আচ্ছা, আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম কাকে বলে জানো? যে সমস্ত ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুগুলোর লেন্থ সমান হয়। তাহলে তির্যক বাহু আমরা কোনগুলো দেখতে পাচ্ছি, যে দুটো বাহু হচ্ছে প্যারালাল নয়, এখানে এডি আর বিসি হচ্ছে প্যারালাল নয়, তাহলে এদের বলবো তির্যক বাহু। তাহলে এদের লেন্থ যদি সমান হয়, তার মানে এডি সমান যদি আমার বিসি হয়, তাহলে সেই সমস্ত ট্র্যাপিজিয়ামকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। সেই সমস্ত ট্র্যাপিজিয়ামকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। ওকে, বলা হয়েছে এবি প্যারালাল সিডি, খুব ভালো কথা। আর কি বলা হয়েছে, এবি ইজ ইকাল টু 9 সেন্টিমিটার আর সিডি ইজ ইকাল টু 12 সেন্টিমিটার। এবি এর লেন্থ বলা হয়েছে 9, সিডি এর লেন্থ বলা হয়েছে 12। ওকে, বলা হয়েছে এপি ইজ টু পিডি ইজ ইকাল টু বিকিউ ইজ টু কিউসি ইজ ইকাল টু 1:2। এপি ইজ ইকাল টু পিডি, এপি আর পিডির রেশিও কত, 1:2। বিকিউ আর কিউসির রেশিও হচ্ছে 1:2। পিকিউ এর লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যদি আমার এখানে বলা থাকে যে এপি এবং পিডির রেশিও আর বিকিউ আর কিউসির রেশিও সমান, এবং তার সঙ্গে এটা বলা থাকে যে
এডি সমান হচ্ছে বিসি, তাহলে সবসময় মনে রাখবো যে এবি প্যারালাল সিডি তো দেওয়াই আছে এবং এদের সঙ্গে পি কিউও প্যারালাল হবে, ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে যে কোনো একটা ডায়াগোনালকে ড্র করে দাও, এসি ডায়াগোনালকে ড্র করে দাও। ড্র করার ফলে কি হলো? ড্র করার ফলে দেখো এই এসি ডায়াগোনালটি পি কিউকে একটি পয়েন্টে কাট করলো। আমি ধরলাম এই পয়েন্টটির নাম হচ্ছে এম। এবার দেখো এই পি এম প্যারালাল কি ডিসি। তাহলে যখনই আমরা ট্রায়াঙ্গেল শিখব এখানে এবং সেখানে সিমিলারিটি প্রপার্টিজ শিখব, তখনই আমি জানতে পারবো যে যদি একটি ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম গল্প হয় যে কোনো একটি সাইডের প্যারালাল করে একটি থার্ড লাইন ড্র করা হয়, তাহলে ধরো বিসি লাইনের সঙ্গে প্যারালাল করে আমি একটি লাইন ড্র করলাম এবং এই লাইনটির নাম দিলাম আমি পি কিউ সাপোজ। তাহলে সবসময় বলবো যে এ পি কিউ এই যে নতুন ট্রায়াঙ্গেলটি তৈরি হবে, এই ট্রায়াঙ্গেলটি সবসময় এ বিসি ট্রায়াঙ্গেলের সঙ্গে হয়ে যাবে সিমিলার। ঠিক আছে? এবার যদি তোমরা জিজ্ঞেস করো সিমিলার মানে কি, আমি বলবো এখন বলবো না, এখনও সময় আসেনি, পরে বলবো, শুধু যেটা বলছি চুপচাপ অন্তের মতো শুনতে থাকো। তাহলে এপি কিউ আর এবিসি হচ্ছে কি সিমিলার। তাহলে যদি এপি কিউ আর এবিসি সিমিলার হয় তাহলে কি হয়? তাহলে দুরকম ঘটনা ঘটে। একটি হচ্ছে এপি বাই পিবি ইজিক্যাল টু হয়ে যায় এ কিউ বাই কিউসি, এবং এপি বাই এবি ইজিক্যাল টু হয় এ কিউ বাই এসি ইজিক্যাল টু হয় পি কিউ বাই বিসি। ঠিক আছে? এই দুটো কনসেপ্ট আমাকে মাথায় রাখতে হবে এবং এই দুটো কনসেপ্ট এসছে সিমিলারিটি কনসেপ্ট থেকেই, এবং এই কনসেপ্টের উপর বেস করেই আমি এই অঙ্কটি সলভ করব, এই কনসেপ্টের বেস করে। ঠিক আছে, চলে আসি এবার অঙ্কে। আমি এটাকে ওয়াইপ আউট করছি। তাহলে এবার দেখো এই এ ডিসি ট্রায়াঙ্গেলটি এবং এ পি এম ট্রায়াঙ্গেলটি এদের কি সিমিলার বলতে পারি? সেম কনসেপ্ট না? এডিসি ট্রায়াঙ্গেলের মধ্যে ডিসির প্যারালাল করে পিএম টানা হয়েছে, তাহলে পিএম প্যারালাল ডিসি, তার মানে হচ্ছে এপিএম ট্রায়াঙ্গেল এবং এডিসি ট্রায়াঙ্গেল হয়ে যাবে কি সিমিলার। তাহলে যদি এরা সিমিলার হয় তাহলে আমি কি বলতে পারি না এপি বাই এডি। এপি কার সাইড একটা না এপিএম ছোটো ট্রায়াঙ্গেলের সাইড, আর এডি কার সাইড বড় ট্রায়াঙ্গেলের সাইড। তাহলে ছোটো ট্রায়াঙ্গেলের সাইডকে আগে নিয়েছি, তাহলে পরবর্তী ক্ষেত্রেও আমাকে ছোটো ট্রায়াঙ্গেলের সাইডকে আগে নিতে হবে। তাহলে এপি বাই এডি ইজিক্যাল টু কী লিখবো না পিএম বাই ডিসি। তাহলে দেখো এপি বাই এডির রেশিও কত না এপির হচ্ছে 1 আর পিডি হচ্ছে 2, তাহলে এই পুরো পার্টটি কত 3। তাহলে এপি বাই এডি মানে কত লিখবো না 1/3। তার মানে আলটিমেট এপি বাই এডি ইজিক্যাল টু 1/3, তার মানে পিএম বাই ডিসিও হবে 1/3। আর ডিসির ভ্যালু কত দেওয়া আছে? ডিসির ভ্যালু দেওয়া আছে 12। তাহলে ডিসির ভ্যালু যদি 12 হয় তাহলে পিএমের ভ্যালু কত হবে বাবা? পিএমের ভ্যালু হয়ে যাবে 4। পিএমের ভ্যালু কত হয়ে যাবে 4, তার মানে পিএমের ভ্যালু আমি পেয়ে গেলাম 4। পিএমের ভ্যালু পেয়ে গেলাম আমি 4। তাহলে সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেল CAB অথবা ABC এই ট্রায়াঙ্গেলের মধ্যেও আমি দেখছি না QM প্যারালাল AB। তাহলে যদি QM প্যারালাল AB হয় তাহলে ABC ট্রায়াঙ্গেল অবশ্যই CQM ট্রায়াঙ্গেলের সঙ্গে কী হবে? সিমিলার হবে। এবং ইন দ্যাট কেস আমি বলতে পারি যে CQ বাই CB বা BC ইজিক্যাল টু কী হবে না QM বাই AB। আর এদের আলটিমেট রেশিও কত হবে? দেখো সিকিউকে আমি আগে নিয়েছি, সিকিউ এর পার্ট কত 2 আর কিউবি কত 1, তার মানে পুরোটা কত 3। তার মানে সিকিউ বাই বিসি কত হলো? সিকিউ বাই বিসি হলো 2/3, তার মানে কিউএম বাই এবিও হবে 2/3। তার মানে এর আর কোনো
কাজ রইল না। এবার দেখো কিউ এম এর ভ্যালু আমার দেওয়া আছে, না কিউ এর ভ্যালু আমার বের করতে হবে। এবির ভ্যালু দেওয়া আছে 9, তাহলে কিউ এম এর ভ্যালু কত হবে না এবির জায়গায় 9 পুট করে দেবো, তাহলে 2/3 ইন্টু 9, 2/3 ইন্টু 9 মানে হচ্ছে কত হবে, কিউ এর ভ্যালু 6। তাহলে এবার দেখো কিউ এম আর পি এম যোগ করলেই তো পি কিউ, তাহলে আলটিমেট পি কিউ এর ভ্যালু কত হলো, পি কিউ এর ভ্যালু হবে কি পি এম প্লাস কিউ এম, পি এম কত 4 আর কিউ এম কত 6, তাহলে 6 + 4 যোগ করে কত হবে, 6 + 4 যোগ করে হবে 10। অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট? কে বুঝতে পারেন? ভেরি গুড। আমি জানি অন্য কিছু বুঝতে পারো নি, কিন্তু কিছু করার নেই, কারণ এখন সিমিলারিটি তো বোঝানো যাবে না, ওটা বোঝানোর জন্য আমাকে ট্রায়াঙ্গেল। স্যার আমি ওই জন্য জোর দিইনি স্যার। হ্যাঁ কি? ঠিক আছে, আমি ওই জন্য জোর দিইনি, মাথাতে চাপ দিইনি। বাবা বাবা, এমনিতেই আনইউজ ব্রেন, তারপর আবার চাপ দিয়ে লাভ নেই। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 300 to 650 হুইচ আর কমপ্লিটলি ডিভিসিবল বাই বোথ 5 and 7, বোথ 5 and 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়েও বিভাজ্য এবং 7 দিয়েও বিভাজ্য এরকম সংখ্যা কতগুলো আছে, 300 থেকে 650-এর মধ্যে, 300 থেকে 650-এর মধ্যে। আচ্ছা, মনে পড়ে শ্রেয়সী এই ধরনের অঙ্ক আমি তোমাদের স্পেশাল ক্লাস নিয়ে তোমাকে একটা অঙ্ক করিয়েছিলাম মনে? স্যার ওইটাতে ছিল যে 5 আর 7 ছাড়া আর কি মানে এরকম টাইপের অঙ্কটা ছিল আরেকটা। হ্যাঁ। আমি আপনাকে ডাউট পাঠিয়েছিলাম একটা। হ্যাঁ স্যার এটা কি 10টা হবে না স্যার, মানে 5 আর 7 এর এলসিএম করে 3.5 ভাগ তো? হ্যাঁ একদম ঠিক কথা, কিন্তু এটার মধ্যে অনেক প্রবলেম আছে, মানে এই যে কনসেপ্টটা যেটা তুমি বললে এটার মধ্যে অনেক ভুল আছে, ঠিক আছে? মানে এই প্যাটার্নটার মধ্যে অনেক প্যাটার্ন হয়, সব প্যাটার্ন এক্ষুনি বলা যাবে না, সেটা সময় লাগবে। কিন্তু এই যে গল্পটা তুমি বললে, এই গল্পটা যারা বলে সেটা একদম ভুল বলে, ঠিক আছে? এই যেভাবে তোমাদের এই জিনিসটা শিখেছো এটা একদম ভুল শিখেছো, যে এই 5-এর সাথে গুণ করে দিলাম মানে 35, মানে 5 সাথে এলসিএম করলাম 35, তাহলে 35কে আমি 300 আর 650-এর থেকে ডিফারেন্স করে তাকে দিয়ে ভাগ করে দেবো, আনসার একই বেরোবে, কিন্তু কনসেপ্টে ভুল। কেন ভুল আমি পরে বলবো, ঠিক আছে? কনসেপ্টটা অনেকটা এরকম, দেখো যখন আমি 5-এর নামটা পড়ব তাহলে আমি দেখব কি 5-এর নামটা কীরকম না 5 1 5, 5 2 10, 5 3 15, 5 5 25, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30 আর 5 7 35। আর 7-এর নামটা যখন আমরা পড়ব তখন আমরা কি দেখব না 7 14, এখানে দেখতে পাবো কত 21, এখানে 28 আর এখানে 35, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এখানেও 35 আমি দেখতে পাচ্ছি, এখানেও 35 আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানেও এই 35 দেখতে পাচ্ছি, এখানেও এই 35 দেখতে পাচ্ছি। তার মানে যখন কোনো একটা সংখ্যা 5 দিয়েও বিভাজ্য হবে, 7 দিয়েও বিভাজ্য হবে, কোনো একটা সংখ্যা 5 দিয়েও বিভাজ্য হবে এবং 7 দিয়েও বিভাজ্য হবে, তার মানে সেটা 35 দিয়েও অবশ্যই বিভাজ্য হবে, কারণ 35 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট নাম্বার, যার মধ্যে 5 আর 7 ছাড়া আর কোনো ফ্যাক্টর লুকিয়ে নেই। ইজ ইট ক্লিয়ার গাইস? তাহলে কোনো একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, কোনো একটা সংখ্যা 7 দিয়ে বিভাজ্য। দেখো এই এতগুলো সংখ্যার মধ্যে 5 10 15 20 25 30 এরা কি 7 দিয়ে বিভাজ্য? তুমি বলবে না 7 দিয়ে তো বিভাজ্য নয়, কিন্তু ফার্স্ট সংখ্যা আমরা পেলাম 35 যে 7 দিয়ে বিভাজ্য। ওকে, তার মানে কি 1 2 3 4 5 6 সপ্তম পজিশনে এসে দেখছি
একটা সংখ্যা পাচ্ছি যে 7 দিয়ে বিভাজ্য হচ্ছে এবং 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। সিমিলারলি এখানে দেখো 1 2 3 4 5 পঞ্চম পজিশানে এসে দেখছি যে একটি সংখ্যা পাচ্ছি যে 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। তার মানে 1 থেকে শুরু করে, যদি আমি 1 থেকে শুরু করি, 35তম সংখ্যায় গিয়ে সংখ্যাগুলো কী হবে, 35 দিয়ে বিভাজ্য হবে। কনসেপ্ট তাই বলে। যদি আমি 1 থেকে শুরু করি তাহলে এরম করে শুরু করে 35তম প্লেসে গেলে, প্রত্যেক 35তম প্লেসে গিয়ে আমি দেখব কি সংখ্যাগুলো 35 দিয়ে বিভাজ্য হচ্ছে, মানে 5 দিয়ে বিভাজ্য হচ্ছে, 7 দিয়ে বিভাজ্য হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো আমার কথাটা বলো যে ফার্স্ট 35-এর কোন মাল্টিপল যেটা 300 অপেক্ষা কম, যেটা 300 অপেক্ষা কম, কি বলবে? না তুমি বলবে দাদা 35 ইন্টু যদি 9 করি, 35 ইন্টু 9 করি, 35 ইন্টু 9 করলে আমি কী পাবো না 305 মাইনাস 350 মাইনাস 35, তার মানে 315, তাই তো? তাহলে ফার্স্ট মাল্টিপল যেটা 35-এর, যেটা 300 অপেক্ষা বড়, সেটা হচ্ছে 315। তাহলে 315 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, কারণ 315 35 দিয়ে ভাগ যায়। তাহলে 5 এবং 7 দ্বারা বিভাজ্য ফার্স্ট সংখ্যা সেটা কোন সংখ্যা না 35 ইন্টু 9 315, যেটা 300 অপেক্ষা বৃহত্তম। ঠিক আছে, এবার 650 অপেক্ষা ক্ষুদ্রতম। তাহলে 650 অপেক্ষা ক্ষুদ্রতম কী হতে পারে? আমরা জানি 35 ইন্টু 20 করলে হয় কত? 35 ইন্টু 20 করলে হয় 700। 35 ইন্টু 20 করলে হয় 700। তাহলে 700-র আগে 35 যদি আমি দেখি, আমার 650 আর 700-র মধ্যে গ্যাপ কত? 650 আর 700-র মধ্যে গ্যাপ কত? 50 গ্যাপ, তাই তো? তার মানে এর আগের সংখ্যা, 700-র আগের সংখ্যা, 700-র আগের সংখ্যা, মানে 700 থেকে 35 বিয়োগ করলে আমি কত পাবো? 700 থেকে 35 বিয়োগ করলে আমি পাবো 665। তাহলে 665 কি 650 অপেক্ষা ক্ষুদ্রতম? একদমই নয়। তার মানে 35 ইন্টু যদি আমি 19 করি তাহলে সেই সংখ্যাটাও 650 অপেক্ষা ক্ষুদ্রতম হবে না। তাহলে 35 ইন্টু যদি 18 করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে আমার 650 অপেক্ষা ক্ষুদ্রতম হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, তো একদম ক্লিয়ার। আর কত হবে সংখ্যাটা? কারণ আমি দেখব 650 মাইনাস কত, এই 700 মাইনাস কত হবে? 700 মাইনাস হবে 35 35 30, মানে এই 35 35 70, তার মানে 330 হয়ে যাবে, 630 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 650 অপেক্ষা ক্ষুদ্রতম এবং 300 অপেক্ষা বৃহত্তম দুটো সংখ্যা কী কী পেলাম? 315 এবং 630। 315কে কত দিয়ে গুণ করেছিলাম? 9 দিয়ে। 35কে কত দিয়ে গুণ করেছিলাম? 9 দিয়ে। আর এখানে 35কে কত দিয়ে গুণ করেছিলাম? 18 দিয়ে। তাহলে 9 আর 18, 9 আর 18-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? 9 আর 18-র মধ্যে 9টি সংখ্যা আছে। আর এর সঙ্গে 1 যোগ করতে হবে, কারণ কি আমি গ্যাপ নিয়েছি 9, কিন্তু 35 ইন্টু 9ও তো একটা সংখ্যা, এবং সেই সংখ্যাটার জন্য আমি কি করেছি না 1 যোগ করেছি। তাহলে 9 প্লাস 1 টোটাল 10টি সংখ্যা আছে যারা 35 দিয়ে বিভাজ্য এবং যারা 300 থেকে 650-এর মাঝামাঝি সংখ্যা, এবং তারা 5 এবং 7 দিয়ে বিভাজ্য। কারণ অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? প্রত্যেকে বুঝতে পেরেছে কনসেপ্ট কীভাবে করবো? আমি একদমই 650 মাইনাস 300 বাই 35 একদমই নয়, ঠিক আছে? স্যার উত্তর তো এসে যাচ্ছে, এটা কি প্রতিক্ষেত্রে উত্তর আসবে না? না, আসবে না। যখনই অ্যান্ডের জায়গায় বাট করে দেবো তখনই আর আসবে না। বুঝতে পেরেছ? স্যার পার্ট মানে কি তোমার এই ওয়ার্ডটার মধ্যে বোথ 5 পার্ট 7 মানে 5 বাট 7 মানে এরকম, তখন এরকম লেখা থাকবে যে কতগুলো নাম্বার আছে যারা 5 দিয়ে ভাগ যায় কিন্তু বাট নট ডিভিজিবল বাই 7, তখন তো হবে না স্যার। ঠিক আছে? তাই এই কনসেপ্ট সবসময় খাটবে না। আর এখন যে কনসেপ্টটা বললাম এই পৃথিবীর সবসময় মনে রাখতে পারবে যে প্রত্যেক 35তম সংখ্যায় গিয়ে আমি সংখ্যাটা পাচ্ছি এটা 5 এবং 7 দিয়ে ডিভিজিবল। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন। হ্যাঁ স্যার।
ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট 3। কথা বলবো, হ্যাঁ, এই ইউনিট ডিজিট নাম্বারগুলোর একটা ক্লাস নিন না মিসেলিনিয়াসের আগে। আচ্ছা ঠিক আছে, আমি ইউনিট ডিজিট সব এক জায়গায় করে দেবো, ঠিক আছে। Find the unit digit in the product 4387 to the power 245 into 621 to the power 72। তাহলে দেখো, আমি সবসময় বলেছি ইউনিট ডিজিট বার করার জন্য আমাকে বেসে যে বসে আছে তার ইউনিট ডিজিট আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই 4387 এই ভদ্রলোকের মধ্যে ইউনিট ডিজিট কি না একক স্থানীয় সংখ্যা, সে হচ্ছে 7। তাহলে 438কে তোমরা দেখতেই পাবে না। সিমিলারলি 621 এর ইউনিট ডিজিট কত? 1। তার মানে 62কে দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আলটিমেট সংখ্যাটি কী হয়ে গেল না 7 টু দি পাওয়ার 245 ইন্টু 1 টু দি পাওয়ার 72। এবার 1-এর পাওয়ার যাই হোক না কেন সে সবসময় 1ই দেবে। তার মানে একে নিয়ে ভাবার আমার কোনো প্রয়োজন নেই, আমি ভাববো একে নিয়ে। তাহলে আমি কি বলেছি, যদি বেস 2, 3, 7 অথবা 8 থাকে, যদি কোনো একটি সংখ্যার বেসে 2, 3, 7, 8 থাকে, তাহলে সবসময় পাওয়ারকে আমায় 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডার থাকবে সেই হয়ে যাবে পাওয়ার। যে রিমাইন্ডার থাকবে সেই হয়ে যাবে আমার পাওয়ার, ঠিক আছে। তাহলে 245কে 4 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? 245কে 4 দিয়ে ভাগ করলে আমি কত পাবো না 1 পাবো রিমাইন্ডার, তাই তো 1 পাবো রিমাইন্ডার। তার মানে আলটিমেট 7-এর পাওয়ার কী হয়ে গেল 7, 7-এর পাওয়ার কী হয়ে গেল 1। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 7, আর 7কে 1 দিয়ে গুণ করলে আমি কত পাবো 7। তার মানে এই পুরো সংখ্যাটির ইউনিট ডিজিট কী হবে না 7 হবে। অপশান ডি হবে কারেক্ট আনসার। বলো, ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? 2, 3, 7, 8 না থাকে, যদি 2, 3, 7, 8 না থাকে, তাহলে আমি সেই কারণের জন্য আমি প্রথম দিন একটা গল্প বলেছিলাম, একটা চার্ট বলেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম কার গল্প নিয়ে না স্কোয়ার রুট নিয়ে গল্প বলেছিলাম। সেখানে কি বলেছিলাম না প্রথম এই যে এক কোন কোন সংখ্যার স্কোয়ার হয়, তাই কোন কোন সংখ্যার স্কোয়ার করলে আমি 1 পাই, আমি বলবো 1-এর স্কোয়ার করলেও 1 পাই, 9-এর স্কোয়ার করলেও 1 পাই, তাই তো, হ্যাঁ কি না? 11 স্কোয়ারেও 1 পাই। দেখ বেটা, আমি 1 থেকে 10-এর মধ্যে কত ভাবছি। হ্যাঁ স্যার, তাহলে 11-র যখন গল্প ভাববো তখন তো 11ও পাবো, 19 পাবো। যখন আমি 21-এর গল্প ভাববো তখন 21ও পাবো, 29ও পাবো। সিমিলারলি যখন 3-এর ঘরে যখন তখন 31ও পাবো, 39ও পাবো। এটা প্রত্যেক ক্ষেত্রে হবে, শুধু আলটিমেট বেস হচ্ছে কি 1 আর 9, 1 আর 9, ঠিক আছে। দেখো 1 আর 9, দেখো 1 আর 9, ঠিক আছে। বেস হচ্ছে 1 আর 9, বাকি আর বোঝার কোনো দরকার নেই। এবার দেখো, তাহলে 2, 3, 7, 8 বাদ দিয়ে কী আছে? 1 পড়ে আছে। আর কি পড়ে আছে? 4 পড়ে আছে। আর কি পড়ে আছে? 5 পড়ে আছে। আর কি পড়ে আছে? 6 পড়ে আছে। আর কি পড়ে আছে? 9 পড়ে আছে। আর কিছু আছে? আর তো কিছু নেই, এই 5টার সঙ্গেই পড়ে আছে। না স্যার, এবার 1-এর পাওয়ার যাই হোক না কেন, আমি বলেছি কি 1-এর পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট সবসময় একই হবে, ঠিক আছে। এবার 4-এর জন্য আমার দুটো জিনিস দেখতে হবে, যে 4-এর ক্ষেত্রে আমি দেখব পাওয়ার ইভেন না অড, ইভেন না অড। যদি 4-এর পাওয়ার ইভেন হয় তার মানে কি, তুমি ভাববে 4-এর স্কোয়ার যদি 2 হয় তাহলে কত হবে 16, তার মানে ইউনিট ডিজিট কত হবে 6। 4-এর পাওয়ার যদি 3 হয় তার মানে কি 4-এর কিউব মানে কত 64, তার মানে ইউনিট ডিজিট কত হবে 4, ঠিক আছে। তাহলে 4-এর পাওয়ার যদি ইভেন হয় ইউনিট ডিজিট হবে 6, 4-এর পাওয়ার যদি অড হয় ইউনিট ডিজিট হবে 4। সিমিলারলি 9-এর ক্ষেত্রেও সেম, আমি দেখব পাওয়ার কি দেখব, পাওয়ার ইভেন না অড। যদি অড হয় সবসময় কী হবে 9ই হবে, আর ইভেন হলে হবে 1, ইভেন হলে কী হবে 1। তাহলে সেসবের ক্ষেত্রে আমি কী পাবো, 9-এর স্কোয়ার কত 81, ইউনিট ডিজিট কত 1, 9-এর কিউব কত 729, ইউনিট ডিজিট কত 9। তাহলে 4 আর 9-এর ক্ষেত্রে, 4 আর 9-এর ক্ষেত্রে পাওয়ার যদি অড হয় তাহলে সবসময় 4 আর 9ই ফিরে আসবে আমার ইউনিট ডিজিট। ইজ ইট ক্লিয়ার? বলবে একদম ঠিক। আর 5-এর পাওয়ার যাই হোক না কেন, 5-এর পাওয়ার ইভেন হোক বা অড হোক, সবসময় ইউনিট ডিজিট কী হবে 5 আর 6ই হবে, ঠিক আছে। 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6। 5-এর পাওয়ার যাই হোক না কেন, 5-এর স্কোয়ার করলে আমি কী পাই 25 পাই, 5-এর কিউব করলে কী পাই 125 পাই, ঠিক আছে। সবসময় কী পাবো না 5ই ফিরে আসবে, পাওয়ার যাই হোক না কেন। 6-এর ক্ষেত্রেও তাই, 6-এর স্কোয়ার কি 36, 6-এর কিউব কি 216, ঠিক আছে। এরকম করে আমার কি দেখবো না 6-এর পাওয়ারে
যতই 6-এর 6n যদি করি আমি দেখব কি আমার ইউনিট ডিজিট কী হয়েছে 6ই হয়েছে। তাহলে এই হচ্ছে 1 থেকে 9 অবধি পুরো গল্প। বোঝা গেছে অর্ণব? মানে এবারে যে কোনো সংখ্যার ওইটা ইউনিট ডিজিটের উপর ডিপেন্ড করছে, মানে একটা পাওয়ারের উপর। হ্যাঁ, আমি বেসকে দেখবো, আমি এই 3টে সংখ্যা বাদ দিলে এখানে ইউনিট ডিজিট পেয়ে গেলাম 7 আছে। তাহলে দেখবো পাওয়ারকে আমি 245 একে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 7-এর জায়গায় যদি 2 থাকতো তাহলেও পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতাম, 7-এর জায়গায় 3 থাকলে তাও আমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতাম, 7-এর জায়গায় 8 থাকলে তাহলেও আমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতাম। 4 দিয়ে ভাগ করার পর যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেই হয়ে যাবে আমার এখন পাওয়ার, নতুন বর্তমান পাওয়ার। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করে আমি কত দেখতে পাচ্ছি, কত রিমাইন্ডার পেলাম না 1 পেলাম। তাহলে 2 যদি এখানে থাকতো আমি 2-এর পাওয়ার 1 মানে 2 হতো, 3-এর পাওয়ার 1 মানে 3 হতো, 8-এর পাওয়ার 1 মানে 8 হতো। ইজ ইট ক্লিয়ার? আর এই যে 9 গুলো মানে এই সংখ্যাটা যদি 3 4 8 9 হতো তাহলে আমাকে ওই পাওয়ার ইভেন বা অড থেকে করতে হবে তো। একদম ঠিক আছে, তার জন্য একটা গল্প বলে দিই তাহলে ছোটো করে। হ্যাঁ স্যার বলুন না। দিচ্ছেন কেন? তাহলে এই সংখ্যাটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো আমি লিখি এখানে 4 3 8 9 এর হোল টু দি পাওয়ার 245, আর এখানে যদি লিখি আমি 6 2 5 এর হোল টু দি পাওয়ার 72, তাহলে এর ইউনিট ডিজিট কী হবে? তাহলে ইউনিট ডিজিট বার করার সময় আমি কী করবো, এই পাশের সংখ্যাগুলোকে আমি আগেই অমিট করে দেবো। তাহলে আমার আলটিমেট ভ্যালু হয়ে গেল কত না 9 টু দি পাওয়ার 245 আর 5 টু দি পাওয়ার 72। ওকে, তাহলে 9 যখনই দেখবো বেসে বসে আছে আমি দেখবো পাওয়ার ইভেন না অড, তাহলে 245 অবভিয়াসলি অড, আর 9-এর পাওয়ার অড মানে হচ্ছে 9ই হবে আমার ইউনিট ডিজিট। আর 5-এর পাওয়ার যাই থাকুক না কেন আমি সবসময় কী পাবো, 5ই পাবো, সবসময় কী পাবো, 5ই পাবো ইউনিট ডিজিট। আর 5 9 গুণ করলে 45 হয়, তার মানে 5 পাবো ইউনিট ডিজিট। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সিমিলারলি যদি এখানে আমি থাকতো 9, এখানে যদি আমার থাকতো 4, যদি আমার এখানে থাকতো 9 আর এখানে থাকতো 4, তাহলে আমার কী হতো গল্প না 9-এর পাওয়ার যখন দেখতে পাচ্ছি অড তার মানে 9ই পাবো ইউনিট ডিজিট, 4-এর পাওয়ার যদি দেখতে পাচ্ছি ইভেন তার মানে 4-এর পাওয়ার ইভেন মানে আমি কত পাবো 6, আর 6 9 গুণ করলে কত 54, তার মানে 4 হবে আমার ইউনিট ডিজিট। ঠিক আছে, এরকম করে প্রত্যেক ক্ষেত্রে আমাকে কি হবে না প্রত্যেক ক্ষেত্রে আমার আলাদা আলাদা ইউনিট ডিজিট হবে। ঠিক আছে, এবার সবচেয়ে ইজি হচ্ছে যদি 5 আর 6 থাকে, যদি 5 আর 6 থাকে তাহলে সবসময় আনসার 0 হবে। যেমন দেখো 5 টু দি পাওয়ার 245 আর 6 টু দি পাওয়ার 70, তাহলে 5-এর পাওয়ার যাই হোক না কেন 5ই পাবো ইউনিট ডিজিট, আর 6-এর পাওয়ার যাই থাকুক না কেন 6ই হবে ইউনিট ডিজিট, আর 5-এর সঙ্গে ইভেন নাম্বার গুণ করা মানে সবসময় কী পাবো 0, তাহলে 0 হবে ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন সবসময় 5 হবে ইউনিট ডিজিট, 6-এর পাওয়ার যাই থাকুক না কেন সবসময় 6 হবে ইউনিট ডিজিট। তাহলে এদের কম্বিনেশন থাকলে চোখ বন্ধ করে আমি শূন্য আনসার দাগ দেবো। ক্লিয়ার অর্ণব? নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্নটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই। বলা হয়েছে যে ইফ এ ইজ ইকাল টু 1 - 10 প্লাস 3 - 12 প্লাস 5 - 14 প্লাস 7 প্লাস সামথিং, চলছে ব্যাপারটা, গল্পটা এরকমভাবে চলছে আপ টু দ্য 60 টার্মস, আচ্ছা এখানে প্লাস ছিল না, এখানে মাইনাস ছিল, সামাও এটা প্লাস ছিল না, এটা মাইনাস ছিল। ঠিক আছে, আপ টু 60 টার্ম। তাহলে এরকম হলে তাহলে এর ভ্যালু কত হবে নির্ণয় করো, এর ভ্যালু কত হবে নির্ণয় করো। খুব ভালো করে প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, তোমরা এখানে 1 - 10 মানে -9 লিখবে না, কিন্তু 1 - 10 মানে -10 লিখবে না। তোমরা কী ভাববে এটাকে, এরকম ভাববে এ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, খুব ভালো করে দেখো, শুধু আমি 1 3 5 আর 7-এর দিকে লক্ষ্য করো। তার মানে লিখতে পারি এটাকে 1 + 3 + 5 + 7, আর বাকি যে পার্টগুলো কী বসেছে -10 -12 -14, আর এখানে আছে -16। ঠিক আছে, মানে 2 করে ইনক্রিজ হচ্ছে, দেখো 2 করে, গ্যাপ কত 2 করে, দেখো তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে কি 10 + 12 + 14 প্লাস এরম করে ... আলটিমেট কতগুলো টার্ম, এইখানেই হচ্ছে খেলা। টোটাল আমার 60 টার্ম আছে,
আমি দেখতে পাচ্ছি যে 1, 3, 5, 7 এই যে টার্মগুলো আছে এরকম 30টা টার্ম আছে, তার মানে ঠিক আছে 30th টার্ম। আর এই 10, 12, 14, 16 এরকমও 30টা টার্ম আছে, এরকমও 30টা টার্ম আছে। অবভিয়াসলি তাই যদি 60 টার্ম অবধি এরকম কন্টিনিউ হয়, মানে একটার পর একটা ইভেন আর একটা এক, তারপর একটা অড নাম্বার, একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, ঠিক আছে? তাহলে এই প্যাটার্ন যদি ফলো করে তাহলে আলটিমেট কী আছে না 30টা সংখ্যা এরকম আছে 1, 3, 5, 7, আর 30টা সংখ্যা এরকম আছে 10, 12, 14, 16, 18 এরকম হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আলটিমেট যেটা তৈরি হলো সেটা হচ্ছে দুটো এপি সিরিজ তৈরি হয়েছে, দুটো সমান্তর প্রগতির সিরিজ তৈরি হয়েছে। আর এই প্রথম যে সমান্তর প্রগতির সিরিজটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ফার্স্ট টার্ম হচ্ছে এ, আর এদের ডিফারেন্স কত করে না ডিফারেন্স হচ্ছে 2। তাহলে আমরা সবাই জানি যে সমান্তর প্রগতিতে সামেশন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে সামেশন এসএন বা সামেশন নির্ণয় করার ফর্মুলা এনতম সংখ্যার এনটি রাশির সামেশন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কি না n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই ফর্মুলাটি আমায় খুব ভালো করে মনে রাখতে হবে। Sn ইজ ইকাল টু n/2, যেখানে n হচ্ছে নাম্বার অফ টার্ম, এখানে কতগুলো নাম্বার আছে 30, এখানে কতগুলো নাম্বার আছে 30টা, ঠিক আছে? তার মানে n এর ভ্যালু কত 30, আর a হচ্ছে কি a হচ্ছে সবসময় ফার্স্ট টার্ম, n এর ভ্যালু তো বলেছি n মানে কি নাম্বার অফ টার্ম, আর d হচ্ছে কি কমন ডিফারেন্স, কত করে এদের মধ্যেখানে গ্যাপ আছে, দুটো নাম্বারের মধ্যে গ্যাপ কত, ঠিক আছে? এই হচ্ছে d এর ভ্যালু, গল্প শেষ। তাহলে এই ফর্মুলার উপর বেস করেই আমাকে আনসার বার করতে হবে। বেশ, তাহলে এবার ফর্মুলাটা লিখে রাখুন না স্যার। হ্যাঁ লিখে দেবো, আমি আবার লিখে দেবো, কোনো ব্যাপার না, অত কান্নাকাটি করার কিছু নেই। আচ্ছা স্যার, আপনি এই ফর্মুলাগুলো ভুলে যান না? না, আমরা কেন ভুলে যাই? কিছু তো কিছু করে। ব্রেনলিয়া খেতে হবে। তাহলে Sn ইজ ইকাল টু কি n/2 ইন্টু 2a প্লাস n-, চুপচাপ থাকো সবাই, কোনো কথা হবে না। n/2 ইজ ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n/2 হচ্ছে এদের একটি ফ্যাক্টর, এটা মাথায় বুঝতে পারছো আশা করি, কারণ n/2 দিয়ে গুণ করা হয়েছে পুরো টার্মটাকে, ঠিক আছে? তাই n মানে কি বলেছি নাম্বার অফ টার্ম, তাহলে এখানে নাম্বার অফ টার্ম কতগুলো 30টা, তাহলে n/2 কিন্তু দুজনের ক্ষেত্রেই কিন্তু দুজনের ক্ষেত্রেই হচ্ছে নাম্বার অফ টার্ম কত করে আছে n 30টা করে আছে, তাহলে n/2 আমি কমন নিয়ে নিতে পারি, n/2 আমি দুজনের ক্ষেত্রেই কমন নিয়ে নিতে পারি। আর এর ক্ষেত্রে বাকি এই 2a প্লাস n-2 কত হচ্ছে, এর ভ্যালু কত এই এপি সিরিজের ক্ষেত্রে, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, আর n এর ভ্যালু তো 30, তাহলে 2 প্লাস n-1 করলে কত পাবো 30 মাইনাস 1 29 ইন্টু ডি, তাহলে ডিফারেন্স কত করে 2 করে, তাহলে 29 ইন্টু 2। বোঝা গেল? বোঝা গেল প্রত্যেকের? বলবে হ্যাঁ একদম বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। আর সিমিলারলি এর ক্ষেত্রে 2a প্লাস n-1 ইন্টু ডি এর ভ্যালু কী হবে, n/2 তো আমি আগেই কমন নিয়ে নিয়েছি, দুটোর ক্ষেত্রেই n/2 ইকুয়াল, কারণ হচ্ছে 30টা করে টার্ম আছে, এটার জন্যই আমি কমন নিতে পেরেছি, নাহলে কিন্তু নিতে পারতাম না, খুব ভালো করে বুঝবে। তাহলে এর ক্ষেত্রে আমার 2 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10, ফার্স্ট টার্ম কি 10, তাহলে 2a করলে কত হবে 20, 2a করলে কত হবে 20 প্লাস n-1, n-1 তো 29ই হবে, কারণ এখানেও 30টা ভ্যালু আছে, 30টি টার্ম আছে, তাহলে 30 মাইনাস 1 29, তাহলে 29 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত 10 পরে 12, তার মানে 2 করে গ্যাপ, এখানেও 2 করে গ্যাপ, তার মানে 29 ইন্টু 2। ওকে, এই হচ্ছে আমার আলটিমেট আনসার। তাহলে n/2 রয়ে গেল, তাহলে এখানে 29 দুগুণে 58, 58 আর 2 60, তাহলে 60 মাইনাস এখানে কত দেখতে পাচ্ছি 29 দুগুণে 58 প্লাস 20 হচ্ছে কত 78, তার মানে 60 মাইনাস 78, তার মানে আলটিমেট -18, তার মানে ফিগার আমার মাইনাস অ্যান্সার বেরোবে। আর এনের ভ্যালু কত ছিল 30, আর 30/2 করলে কত পাবো 15, তাহলে এনের ভ্যালু কত ছিল এখানে, এনের ভ্যালু ছিল 30, আর 30/2 করলে কত পাবো 15, তাহলে 15 ইন্টু 78, 15 ইন্টু -18, 15 ইন্টু -18, আর 15 18 গুণ করলে হয় 270, তাহলে -270 হবে আমার কারেক্ট আনসার, অপশান ডি। ইজ ইট ক্লিয়ার গাইস? এটা সিএইচএসএল কোনো একটা পেপারে এই প্রশ্নটি এসেছিল, এবং এটা WBCS মেন্সেও এই ধরনের প্রশ্ন অনেকবার দেখেছি।
লাস্ট প্রশ্ন। If the 6-digit number x35624 and 1257y4 are divisible by 11 and 72 respectively, then what is the value of 5x minus 2y? তাহলে খুব ভালো কথা, আমাকে কি বলা হয়েছে না ডিভিসিবিলিটির রুল আমাকে জিজ্ঞেস করা হয়েছে। বলেছে x35624 এ আলটিমেট 11 দিয়ে পুরোপুরি ভাগ যায়, আর 1257y4 এ পুরোপুরি 72 দিয়ে পুরোপুরি ভাগ যায়। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 11 ডিভিসিবিলিটি রুল কি বলে? 11 বা 72 দুটো দিয়ে ভাগ যায় বলছে বাংলার। না বাবা, রেসপেক্টিভলি মানে হচ্ছে 1/1, রেসপেক্টিভলি মানে হচ্ছে 1/1। ঠিক আছে, তুমি নাকি রোজ ইংরাজির ক্লাস করো? হ্যাঁ স্যার বলুন। তুমি নাকি রোজ ইংরাজি ক্লাস করো? হ্যাঁ স্যার। তাহলে এটার মানে তুমি জানো না? আমি রেসপেক্টিভলিটা খেয়াল করিনি স্যার। হ্যাঁ, এইসব কথাবার্তা আমরা বাচ্চাবেলায় বলতাম, এটা খেয়াল করিনি। সরি স্যার। ইডিয়েট। তাহলে দেখো 11 ডিভিসিবিলিটি রুল কি বলে? 11 ডিভিসিবিলিটি রুল বলে যে কোনো একটা পুরো সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের অড প্লেস এবং ইভেন প্লেসে থাকা ডিজিটের সামের ডিফারেন্স, অড প্লেস এবং ইভেন প্লেসে থাকা ডিজিটের সামের ডিফারেন্স যদি 0 অথবা মাল্টিপল অফ 11 হয় তাহলে সংখ্যাটি সবসময় 11 দিয়ে ভাগ যাবে। যদি কারোর মনে না থাকে ডিভিসিবিলিটির চ্যাপ্টারটা খুলে একবার রিভাইজ করবে। তাহলে এই যে পুরো সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অড প্লেস আর ইভেন প্লেসে কারা কারা বসে আছে? আমি দেখতে পাচ্ছি অড প্লেসে আছে এক্স, 5 আর 2। তাহলে 5 + 2 7 + x, তাহলে x + 7 হয়ে গেল অড প্লেসে থাকা ডিজিটগুলোর সাম। আর ইভেন প্লেসে কারা আছে না 3, 6 আর 4, 3, 6 আর 4। তাহলে 6 + 4 10 আর 10, 3, 13। তাহলে x + 7 - 13 ইজিক্যাল টু আমায় কী হতে হবে না ইজিক্যাল টু আমাকে 0 হতে হবে অথবা 11-র মাল্টিপল হতে হবে। এরকম ধরনের কেসে আমি সবসময় 0-র কথাই ভাববো, এরকম ধরনের কেসে আমি সবসময় 0-র কথাই ভাববো। ঠিক আছে, কারণ আমাকে মিনিমাম ভ্যালু জানতে চাইছে, ধরে নেবে। তাহলে এক্সের ভ্যালু আমি কী রাখতে পারি? এখানে 6 রাখতে পারি। এক্সের ভ্যালু আমি কী রাখতে পারি? 6 রাখতে পারি। ঠিক আছে, তাহলে 6 + 7 কী হবে? 13, আর 13 - 13 কী হবে? 0। তাহলে এক্সের ভ্যালু আমি কী পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। এক্সের ভ্যালু আমি কী পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। আচ্ছা, যদি এখানে আমি সবসময় মনে রাখবে যে এখানে মিনিমাম ভ্যালু বলেনি, আমি মিনিমাম ভ্যালু বললাম বটে, কিন্তু মিনিমাম ভ্যালু এখানে বলেনি, আমি মিনিমাম ভ্যালু চাইও না। আমায় কী করতে হবে? যদি 13-র এখানে দেখো এখানে 13 আছে, যদি আমাকে x + 7, যদি x + 7 আমি 13-র কোনো বেশি সংখ্যা ধরি, 13-র কোনো বেশি সংখ্যা ধরি, তবেই তো আমার কী হবে? তবেই তো আমার আলটিমেট 11-র কোনো মাল্টিপল পাওয়া সম্ভব, না হলে তো সম্ভব নয়, তাই তো? তাহলে 13-র বেশি করতে গেলে এক্সের ভ্যালু সেকেন্ড 2খানা ডিজিট করতে হবে। যদি আমি এখানে 8-এর আমি যদি এখানে 8 লিখি তাহলে 8 + 7 15, 13 অপেক্ষা বড়, কিন্তু ডিফারেন্স দেখো 2 হচ্ছে। তাহলে ডিফারেন্স 11 অথবা 11-র মাল্টিপল করতে গেলে আমার এক্সের ভ্যালু 1 ডিজিট হবে না, এক্সের ভ্যালু 1 ডিজিট হবে না। তাই সবসময় আমি এখানে ভাববো কি না এদের ডিফারেন্স কী হতে হবে না 0 হতে হবে। 11-র মাল্টিপলের কথা আমি ভাববো না, 11-র মাল্টিপলের কথা আমি এক্ষেত্রে এই ধরনের কেসের ক্ষেত্রে ভাববো না। আমি ভাববো এদের ডিফারেন্স কী হবে না 0 হবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কী লিখবো না 6 লিখবো। এক্সের ভ্যালু 6 লিখলে তবেই কী হচ্ছে? ডিফারেন্স 0 হচ্ছে। তাহলে 6 + 7 13 - 13 0। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 6। সিমিলারলি দেখো এখানে 1257y4 এটা 72 দিয়ে পুরোপুরি ভাগ যায়। আর আমি খুব ভালোভাবে শিখেছি যে কোনো একটা সংখ্যা 72 দিয়ে ভাগ যাওয়া মানে সে 8 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 9 দিয়েও পুরোপুরি ভাগ যায়, কারণ 72-এর ফ্যাক্টর হচ্ছে 8 এবং 9। আর 8 এবং 9 দুজনকার ডিভিসিবিলিটি রুলই আমার জানা। 8-এর ডিভিসিবিলিটি রুল কী বলে না কোনো একটা বড় সংখ্যা, বৃহৎ বড় সংখ্যার লাস্ট 3খানা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 7y4, শুধু এই 3টের গল্পের কথা ভাববো। তাহলে y-এর জায়গায় কী হলে 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে? তাহলে দেখতে পাচ্ছি 8 9 72, 2 বসালে যাচ্ছে না, 3 বসালে তো যাবেই না, 4 বসালে যাচ্ছে না, যাচ্ছে না,
4 বসালে কি যাচ্ছে 8 9 72, হ্যাঁ যাচ্ছে। তাহলে ওয়াই ভ্যালু 4 বসাই, তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যায়। কিন্তু ওয়াই ভ্যালু 4 বসালে কি 9 দিয়ে ভাগ যাবে? 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি না, এই পুরো সংখ্যাটির মধ্যে ডিজিটগুলো যেগুলো আছে তাদের সাম যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখি এখানে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, সাম করে দেখি। তাহলে আমার কাজ হচ্ছে 9 বের করা। 7 + 2 9, এখানে 5 + 4 9, আর 4 + 1 5। যাচ্ছে কি? যাচ্ছে না? যাচ্ছে কি বলো? 4 আর 4 8, 8 সাথে 15, 15 5 20, 20 আর 3 23। ঠিক আছে, 23 কি 9 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। তার মানে ওয়াইয়ের ভ্যালু 4 হতে পারে না। ওয়াইয়ের ভ্যালু 4 হতে পারে না। তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হতে পারে? ওয়াইয়ের ভ্যালু কী হতে পারে? তাহলে ওয়াইয়ের ভ্যালু হতে পারে কি 8। দেখো 8 হলে কিন্তু দেখো 8 9 72, 64, 8 8 64, 784, 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে এবার যদি 8 লিখি তাহলে কি 9 দিয়ে ভাগ যাবে? দেখি 7 আর 2 যোগ করে 9, 5 আর 4 যোগ করে 9, 8 আর 1 যোগ করে 9। তারপরে 9 দিয়েও পুরোপুরি ভাগ যাচ্ছে। তার মানে পেয়ে গেলাম ওয়াই এর ভ্যালু কত না, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম আমি 8। ওয়াইয়ের ভ্যালু কী পেয়ে গেলাম? 8। তাহলে এক্সের ভ্যালু 6 পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু 8 পেয়ে গেলাম, বসিয়ে দাও, গল্প শেষ। এক্সের ভ্যালু ছিল 6, তাহলে 6 5 30 মাইনাস 8 2 16, তাহলে 30 - 16 14 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, অপশান এ। ইজ ইট ক্লিয়ার গাইস?